আমাদের ফায়ার সেফটি সিস্টেম ফর হাই রাইজ বিল্ডিং কোর্সের ডেমো ক্লাসের জন্য অনেকেই হচ্ছে আমাদেরকে নক করেছিলেন। সো আমরা আমাদের যে ফ্রি ওয়ার্কশপটা আছে, এই ফ্রি ওয়ার্কশপের মধ্যে মূলত হচ্ছে আমরা ওভারঅল ফায়ার সেফটি আমাদের যে কোর্সটা আমরা সাধারণত নিয়ে থাকি ২ মাসব্যাপী অনলাইনে এবং হচ্ছে আমরা অফলাইনেও নিয়ে থাকি। তো আমরা মূলত কোর্সে কি পড়াবো সেগুলো মূলত আজকে এখানে ইন শর্ট একটা ডেমো ক্লাসে আলোচনা করা হবে যে আমরা যেই টপিকগুলোর উপরে পড়াই সাধারণত, এক্ষেত্রে সাধারণত হচ্ছে আমরা আ ক্লাসে পড়ানোর পাশাপাশি আমরা কিভাবে ক্লাস ম্যাটেরিয়ালসগুলো দিয়ে থাকি সেগুলো সব এখানে মূলত দেওয়া হবে। তো আমাদের এই ফায়ার সেফটি সিস্টেম ফর হাই রাইজ বিল্ডিং ওয়ার্কশপে সাধারণত আমরা ১০ টা টপিক নিয়ে আলোচনা করে থাকি। তো এই টপিকগুলো এখানে অলরেডি আমাদের বলা আছে যে আমরা কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব এবং কিছু সিলেক্টেড টপিক আছে যে কিভাবে মূলত হচ্ছে আমাদের হ্যান্ড নোটগুলো আমরা আপডেট করে থাকি এবং এই ডেমো হ্যান্ড নোটের আপডেটও হচ্ছে আপনাদেরকে শেয়ার করা হবে। তো এখানে আমাদের যে টপিকগুলো সাধারণত হচ্ছে আমরা স্টাডি করে থাকি তার মধ্যে রয়েছে ফায়ার অ্যালার্ম সিস্টেম, যেটা হচ্ছে অ্যাজ পার এনইপি 72 কোড অনুযায়ী আমাদের ফলো করতে হয়। তারপর ফায়ার স্টারটেপ সিস্টেম এনইপি 14, ফায়ার স্প্রিংলার সিস্টেম এনইপি 13, ফায়ার পাম্প সিস্টেম এনইপি 20। হাইড্রোলিক ক্যালকুলেশনের জন্য আমরা একটা সফটওয়্যার ইউজ করি। সফটওয়্যারটার নাম হচ্ছে পাইপফ্লো এক্সপার্ট, যেটা হচ্ছে আমাদের যে ডেস্কটপে দেয়া আছে। এখানে আমরা হচ্ছে একটা ডেমো এনালাইসিসের একটা ক্যালকুলেশন দেখব, একটা মডেলের, হাইড্রোলিক মডেলের। তারপর হাইড্রোলিক ক্যালকুলেশনের পর থাকবে হচ্ছে ফায়ার সাপ্রেশন সিস্টেম, যেটা হচ্ছে ক্লিন এজেন্ট টাইপ এবং এটার জন্য হচ্ছে আমরা মূলত এনইপি 2001 ফলো করি। এক্সটিংগুইশারের জন্য এনইপি 10 ফলো করতে হয়। এছাড়া হচ্ছে আমাদের ন্যাশনাল বা লোকাল যে ফায়ার সেফটি বা ফায়ার প্রোটেকশন গাইডলাইন রয়েছে এর মধ্যে রয়েছে বিএনবিসি 2020। তারপর হচ্ছে যে সমস্ত ফ্যাক্টরিগুলা আরএসসি বা অ্যাকর্ডিনিসেস সেই সমস্ত ফ্যাক্টরিগুলোর জন্য আমাদের আরএসসির ফায়ার সেফটি একটা ম্যানুয়াল রয়েছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের প্রজেক্ট এস্টিমেশন। মানে কিভাবে আমরা আমাদের একটা ফায়ার সেফটি সিস্টেম প্রজেক্টের টোটাল এস্টিমেশন মানে কস্ট কোয়ান্টিটি বা বিল অফ কোয়ান্টিটি বা টোটাল প্রজেক্টের এস্টিমেশন আমরা কিভাবে করব সেটা এখানে দেখানো হবে। তো মূলত এখানে হচ্ছে আমাদের কোন টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা একটা ডেমো, হ্যান্ড নোট এবং কোর্স ম্যাটেরিয়ালস এখানে অলরেডি রেডি করা হয়েছে। তো আমরা এখন তাহলে সেই পার্টগুলো আলোচনা করি একটু শর্ট। তো ১ম এ হচ্ছে আমরা ফায়ার অ্যালার্ম সিস্টেমে আসবো। ফায়ার অ্যালার্ম সিস্টেমের মধ্যে মূলত আজকে আমরা যে টপিকগুলো এখানে আলোচনা করব তার মধ্যে থাকবে যে ফায়ার অ্যালার্ম সিস্টেম কি? ফায়ার অ্যালার্ম সিস্টেমের মেইন কম্পোনেন্টস কি? এখানে সাধারণত আমরা যে সমস্ত ডিটেক্টর ইউজ করে থাকি তার মধ্যে স্মোক ডিটেক্টরগুলো আমরা কিভাবে আ মাউন্টিং করব বা ইনস্টল করব। তারপর হচ্ছে যদি ইন কেস আমার কোথাও বিম বা জয়েস থাকে সেই সমস্ত স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের ক্রাইটেরিয়া কি? কিভাবে হচ্ছে স্মোক ডিটেক্টর বসাতে হবে অ্যাজ পার এনইপি 72 ক্রাইটেরিয়া অনুযায়ী এবং আমরা যে ফায়ার অ্যালার্ম বক্স বা কল পয়েন্ট বা পুল স্টেশন ইউজ করি, এটার ইনস্টলেশন, স্পেসিং, কভারেজ কীরকম হবে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আমাদের ১ম এ হচ্ছে ফায়ার অ্যালার্ম সিস্টেম। ফায়ার অ্যালার্ম সিস্টেমে ১ম এ আমাদের যে টপিকটা থাকবে সেটা হচ্ছে আ ফায়ার অ্যালার্ম সিস্টেম কি? এবং ফায়ার অ্যালার্ম সিস্টেমে মূলত হচ্ছে আমাদের এই ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল বা ফায়ার অ্যালার্ম সিস্টেম মূলত হচ্ছে কয়টা ভাগে সাধারণত বিভক্ত থাকে। তো ফায়ার অ্যালার্ম সিস্টেমটা মূলতই হচ্ছে আমাদের বিল্ডিং এ সাধারণত ইনস্টল করা হয়। আমাদের ১ম এই তো হচ্ছে জীবনের নিরাপত্তা, দেন হচ্ছে আমাদের যে ভ্যালুয়েবল প্রপার্টি থাকে, এগুলা যাতে আমরা আর্লি আগুনের প্রোটেকশন সম্পর্কে আমরা আগে থেকেই জানতে পারি। এইজন্য মূলত হচ্ছে আমরা আমাদের বড় হাই রাইজ বিল্ডিং বা যেকোনো অকুপেন্সির জন্য সাধারণত আমাদের একটা ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করতে হয়, যাতে এখানে হচ্ছে আমাদের আগুন লাগলে কোথা থেকে স্মোক বা হচ্ছে হিট জেনারেট হয় সেটা যাতে আমরা আগে থেকেই ডিটেকশন সেন্সরের মাধ্যমে জানতে পারি। তো আমরা একটু যদি জুম ইন করি, তাহলে একটা দেখা যাচ্ছে যে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম যে প্যানেলটা, এটা সাধারণত ৪ টা অ্যাপ্লিকেশন পার্ট থাকে। একটা হচ্ছে ইনিশিয়েশন, সুপারভিশন, নোটিফিকেশন, ইমার্জেন্সি কন্ট্রোল ফাংশন এবং এই টোটাল ফায়ার অ্যালার্ম প্যানেল সিস্টেমটা আমাদের যে পাওয়ারে চলে, একটা হচ্ছে প্রাইমারি পাওয়ার বা যেটাকে আমরা মেইন পাওয়ার বলছি। আরেকটা হচ্ছে সেকেন্ডারি পাওয়ার বা ব্যাকআপ পাওয়ার। মানে যখন হচ্ছে আমাদের আগুন লাগবে তখন আমাদের ফায়ার অ্যালার্ম প্যানেলের মেইন কানেকশনটা বন্ধ হয়ে যাবে। ওই অবস্থায় আমাদের যে প্যানেলটা, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ অন্তত মিনিমাম ৫ মিনিট অ্যাজ পার এনইপি 72 অনুযায়ী যাতে আমাদের পুরা সিস্টেম ব্যাকআপ দিতে পারে, এটার জন্য মূলত আমাদের একটা ব্যাটারি অ্যান্ড ভোল্টেজ অফ ক্যালকুলেশন এনালাইসিস করতে হয়। তো এখানে ১ম ইনিশিয়েশন ডিভাইস মানে পার্টে আমরা যে সমস্ত ডিভাইসগুলো ইউজ করে থাকি সেগুলো সাধারণত ডিটেকশন সিস্টেমের মধ্যে পড়ে। যেমন ডিটেক্টর, স্মোক ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর, তারপর হচ্ছে কল পয়েন্ট, এগুলো সাধারণত ইনিশিয়েটিং ডিভাইসের মধ্যে পড়ে থাকি। এছাড়া হচ্ছে আমাদের ওয়াটার ফ্লো সুইচ আছে যেটার মাধ্যমে যখন আমাদের রাইজারে মানে নতুন করে পানি ফ্লো হয়, তখনই হচ্ছে মূলত হচ্ছে আমরা এখান থেকে আমরা সিগন্যাল পেয়ে থাকি কন্ট্রোল প্যানেলে। তো যে সমস্ত ডিভাইসগুলো ১ম এই একদম শুরুতে ইনিশিয়েট করবে বা সেন্স করবে এগুলাকে মূলত আমরা ইনিশিয়েশন ডিভাইস বলে থাকি। তারপর থাকবে সুপারভিশন। সুপারভিশন ডিভাইসগুলো সাধারণত মূলত হচ্ছে আমাদের ফায়ার ফাইটিং যে সমস্ত ইকুইপমেন্টগুলো আছে
যেমন আমাদের এটা ফায়ার পাম্প হতে পারে, ফায়ার স্ট্যান্ড পাইপ হতে পারে, ফায়ার স্প্রিংলার হতে পারে, ফায়ার সাপ্রেশন হতে পারে। মোট কথা আগুন লাগার পর যে এজেন্টগুলোর মাধ্যমে সেটা ওয়াটার বেস হোক বা নন ওয়াটার বেস হোক, এই এলিমেন্টগুলোর মাধ্যমে যাতে হচ্ছে আমরা আগুনটা যাতে যেহেতু নিভাই, তো এই কারণে মূলত হচ্ছে এগুলো প্রপারলি ঠিকমতো কাজ করতেছে কিনা বা সুপারভাইজ করার জন্য মূলত আমাদের এই সুপারভিশন পার্টটা ইউজ করে থাকে এবং সুপারভাইজারি কিছু ডিভাইস বা ইকুইপমেন্ট আছে যেগুলো হচ্ছে আমাদের এই ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলোর সাথে ফায়ার অ্যালার্ম সিস্টেমের একটা সিনক্রোনাইজেশন বা কানেকশন করে দিতে হয়। তারপর থাকবে নোটিফিকেশন অ্যাপ্লায়েন্স সার্কিট বা ন্যাক ডিভাইস। এই ন্যাক কানেকশনের মধ্যে সাধারণত হচ্ছে আমাদের সাউন্ডার, স্ট্রোব বা কম্বাইন যদি আমরা বলি সাউন্ডার উইথ স্ট্রোব বা স্পিকার উইথ স্ট্রোব, এগুলো সাধারণত এই ন্যাক সার্কিটের মধ্যে কানেক্টেড থাকে। অ্যান্ড ফাইনালি ইসিএফ বা ইমার্জেন্সি কন্ট্রোল ফাংশন। এইখানে যে ফাংশনগুলো সাধারণত আগে থেকে কি করে ফায়ার অ্যালার্ম প্যানেলের সাথে আগেই প্রোগ্রামিং করা থাকে। সো যখনই হচ্ছে কোথাও হিট বা স্মোকের ইনিশিয়েশন বা সরাসরি হচ্ছে আমরা সিগন্যাল আসে, ঠিক তখনই আউটপুট মডিউল অ্যাজ পার তাদের প্রোগ্রামাইজ যেভাবে করা থাকে বা এক্সিকিউশন করা থাকে এভাবেই সেগুলা প্যানেলের নির্দেশ মতো কাজ করে। সো এখানে মূলত আমাদের এলিভেটর দেওয়া আছে, স্মোক কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে, ফায়ার ডোর দেওয়া আছে। তো যখনই হচ্ছে ফায়ার ইনিশিয়েট হবে তখনই মূলত হচ্ছে এগুলা ক্লোজ হয়ে যাবে। সাথে, সাথে ক্লোজ হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লোজ হয়ে যাবে। দেন আমাদের টোটাল সিস্টেমটা যেটা আমরা ১ম এই বলছি যে আমাদের এটা একটা প্রাইমারি পাওয়ারে চলে, মেইন ইলেকট্রিক সাপ্লাই। সো যখন হচ্ছে আগুন লাগবে তখন তো আমরা মেইন কানেকশন বন্ধ করে দিই। দেন টোটাল সিস্টেমটা আমাদের যে সেকেন্ডারি পাওয়ার বা যখন আমরা এখানে ব্যাটারি ইউজ করি, এই ব্যাটারিটা হচ্ছে তখন আমাদের পুরো সিস্টেমে একটা মিনিমাম ৫ মিনিট ধরে সে যাতে ব্যাকআপ দেয়, এটা ধরে মূলত আমাদের সেকেন্ডারি পাওয়ার বা ব্যাটারি যেটা সেটা ডিটারমাইন করতে হয়। যে কত অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি লাগবে আমাদের এই প্যানেলের জন্য, এই প্রজেক্টের জন্য। তো এরপর এখানে হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমের কিছু ডিভাইস দেখতে পাচ্ছি যেগুলো আমরা কম বেশি সবসময় দেখে থাকি। অ্যাজ ইউজুয়াল আমাদের কমন মানে সব ডিভাইসকে মোটামুটি আমরা কম বেশি এখানে চিনি। তো এখানে স্মোক ডিটেক্টর, হিট ডিটেক্টর, মাল্টি ডিটেক্টর এগুলো একদমই কমন পয়েন্ট। তারপর হচ্ছে স্মোক টাইপ বিম ডিটেক্টর, এগুলো সাধারণত বড় হাইট এরিয়ার ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে আমাদের ইনপুট, আউটপুট আইসোটোর মডিউল যেগুলো সাধারণত আমাদের ফায়ার ফাইটিং, তারপর হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রোল ফাংশন, তারপর হচ্ছে আমাদের টোটাল ডিটেকশন সিস্টেমে আমাদের ডিভাইসগুলো ঠিকমতো চলতেছে কিনা, তো ইত্যাদি এই সমস্ত বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করে আমাদের এখানে বিভিন্ন রকমের মডিউল ইউজ করতে হয়। তারপর ম্যানুয়াল কল পয়েন্ট, যেটা সাধারণত হচ্ছে আমরা অ্যাজ পার এনইপি 72 ফায়ার অ্যালার্ম বক্স নামে চিনি। আবার এটাকে অনেক সময় আমরা পুল স্টেশনও বলে থাকি। সো এই ফায়ার অ্যালার্ম বক্সটা ২ রকমের হয়। একটা হচ্ছে ম্যানুয়াল কল পয়েন্ট, একটা হলো পুল স্টেশন। ওকে। তারপর সাথে আমাদের নোটিফিকেশন ডিভাইস সাউন্ডার উইথ স্ট্রোব, মানে এটা কম্বাইন্ড সিস্টেম। এটা আবার আলাদা, আলাদা সাউন্ডারও পাওয়া যায় বা স্ট্রোবও পাওয়া যায়। এগুলোর আবার আলাদা স্পেসিফিকেশন আছে। তারপর হচ্ছে ফায়ার অ্যালার্ম কন্ট্রোল প্যানেল, যেখানে আমাদের সবগুলা ডিভাইস, এই যে আমাদের যে ফায়ার রেটেড কেবল যেটা ইউজ করতেছি ফায়ার অ্যালার্মের টোটাল কানেকশন করার জন্য, এই টোটাল কেবল দিয়ে টোটাল সিস্টেমটা হচ্ছে আমাদের প্যানেলের সাথে কানেক্ট করা থাকে। তো এই ফায়ার অ্যালার্ম সিস্টেমকে সাধারণত হচ্ছে আমরা ২ টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে ডিটেকশন সিস্টেম, একটা হলো নোটিফিকেশন সিস্টেম। সো ডিটেকশন সিস্টেমে কি করে? ১ম এ হচ্ছে স্মোক বা হিট বা আগুন লাগার পর ১ম যে আগুনের বাই প্রোডাক্ট গুলো আসে, যেগুলো ডিটেক্ট করে থাকি, এগুলোকে সাধারণত আমরা ডিটেকশন ডিভাইস বলে থাকি। এক্ষেত্রে এখানে বলা আছে ফর 24/7 ফায়ার ডিটেকশন ফলোইং এসএসসি কানেকশন ডিভাইস আর ইউজড। যেহেতু আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমটা টোটালটাই একটা কন্টিনিউয়াস একটা সিস্টেম, এটা কখনোই বন্ধ হবে না টেকনিক্যালি ২৪ ঘন্টা ইন্টু ৭ দিন। মানে একদম প্রত্যেক সেকেন্ডেই টেকনিক্যালি এটা আমাদের চলতে থাকবে। তো এখানে মূলত ফায়ার অ্যালার্ম ডিটেকশনে আমাদের স্মোক, হিট, মাল্টি এরকম ডিটেক্টর ছাড়াও আরও আদার্স যে ডিটেক্টরগুলো আছে যেগুলোকে আমরা লিনিয়ার টাইপ ডিটেক্টর বলি। একটা কথা বলে নিই, সেটা হচ্ছে এই ফায়ার অ্যালার্মের ডিটেকশন সিস্টেমটা ২ রকমের হয়। একটা হচ্ছে স্পট টাইপ ডিটেকশন সিস্টেম, আর একটা হচ্ছে লিনিয়ার টাইপ। তো স্পট টাইপ বলতে বোঝায় যেগুলো সাধারণত আমরা প্রত্যেক সিলিংয়ে বা আমাদের স্ট্রাকচারের যেকোনো পয়েন্টে বসাই, এগুলোকে আমরা স্পট টাইপ ডিটেক্টর বলি। যেমন স্মোক, হিট, মাল্টি এগুলো স্পটে স্পর্শে পড়ে। আবার আদার্স যে সমস্ত ডিভাইস আছে যেমন বিম ডিটেক্টর, তারপর হচ্ছে এয়ার স্যাম্পলিং সিস্টেম, এগুলো সাধারণত আমরা লিনিয়ার টাইপ বলে থাকি। আবার লিনিয়ার হিট ডিটেক্টর আছে। সো মূলত যেগুলো হাই হিটের এরিয়া, সরি মানে হাই হাইট, মানে ৩০ ফিটের বেশি, সেই সমস্ত এরিয়াগুলোতে তখন হচ্ছে আমরা স্পট টাইপ ডিটেক্টর ইউজ করি না। তখন লিনিয়ার টাইপের যে ফায়ার অ্যালার্ম টেকনোলজিগুলো আছে সেগুলো আমরা ইউজ করি। এরপর ফায়ার অ্যালার্ম নোটিফিকেশন সিস্টেম, যেটাকে আমরা ন্যাক সার্কিট বলে থাকি। এখানে সাধারণত আমাদের স্পিকার, সাইরেন, স্ট্রোব, মানে মোট কথা যে সমস্ত ডিভাইসগুলোর মাধ্যমে আমরা লাইটের ফ্ল্যাশিং, মানে মোট কথা যে সমস্ত ডিভাইসের নোটিফিকেশন আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই বা কান দিয়ে শুনতে পাই, এই সমস্ত ডিভাইসগুলোকে সাধারণত ন্যাক ডিভাইস বলে থাকে। সো অলরেডি হচ্ছে আমরা সাউন্ডার, স্ট্রোব, সাউন্ডার উইথ স্ট্রোব, কম্বাইন্ড সিস্টেম সবই দেখানো হয়েছে। এরপর আছে কেবল স্পেসিফিকেশন, যেই কেবলের মাধ্যমে হচ্ছে আমরা এই ফায়ার অ্যালার্ম সিস্টেমটাকে কানেক্ট করি। সো অ্যাজ পার আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়াল পেজ নাম্বার ১৩, আমরা এখানে দেখতে পাই যে আমাদের যে লুপ সিরিজের যেই ডিভাইসগুলো থাকে, মানে ডিটেকশনের জন্য আমরা এখানে মিনিমাম ২ কোরের ১.৫ মিলিমিটার স্কোয়ার এরিয়ার পাওয়ার লিমিটেড লিস্টেড এফআর কেবল, মানে ফায়ার রেটেড কেবল আমরা ইউজ করি। আর ন্যাকের জন্য ইউজ করি ২ কোর আলাই মিটার আর মানে 2.5 mm স্কোয়ার কেবল।
সো এই ওয়্যারের রেফারেন্সটা হচ্ছে আমরা অ্যাজ পার আরএসি গাইডলাইনে পাবো। আচ্ছা, এই প্রসেসে প্রপার মাউন্টিং অফ স্মোক ডিটেক্টর, মানে স্মোক ডিটেক্টর যখন আমরা বসাবো, তখন আমরা কিভাবে বসাবো? সো এখানে হচ্ছে আমরা রেফারেন্সটা যদি একটু ফলো করি, যেহেতু হচ্ছে আমাদের এই কোর্সে আমরা NEP 72 2019 ভার্সনটা ইউজ করতেছি। যদিও লেটেস্ট ভার্সনটা এসে গেছে, এখনও স্ক্যান কপি বা প্রপার ক্লিয়ার কপি এখনও আমার কাছে এসে পৌঁছায়নি। এমনকি যারা হচ্ছে অনলাইনে বা লিগালি কিনেছে তারা পেয়েছে, বাট যারা আমরা পাইনি, আমরা হচ্ছে মানে অরিজিনাল বা পাইরেটেড ভার্সনের জন্য ওয়েট করতেছি। সেটা স্ক্যান টেনে দেন হচ্ছে আমরা তখন 2022 এর রেফারেন্স দিব। তবে রেফারেন্সগুলো তেমন একটা পার্থক্য হয় না। যেমন আমরা এখন যে টপিকটা এখন এখানে দেখাচ্ছি, এটা বলা আছে NEP 72 2019 এর চ্যাপ্টার 17 7321। এখন ধরেন কথা কথা এটা 7324 যদি হয়, হয়তো কোনো একটা কারণে নতুন ভার্সনে সেটা মানে 1 এর জায়গায় 2 হয়ে যাবে বা 2 এর জায়গায় 3 হবে। মানে আবার দেখা গেছে যে হয়তো আগের জায়গাতেই থাকবে। সো মোট কথা রেফারেন্স প্রায় সেমই থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কোনো ক্ষেত্রে একটু আগে বা পরে হয় এই আরকি। তো এখানে হচ্ছে আমরা আমাদের স্মোক ডিটেক্টরটা কিভাবে বসাবো সেটার রুলস এখানে বলা আছে। যে আমাদের এখানে একটা সাইড ভিউ দেওয়া আছে, এটা হলো অ্যাজ পার NEP 72। এখানে রেফারেন্স দেওয়া আছে, আমরা সেই রেফারেন্সটাতে চলে যাব। আর এখানে হচ্ছে আমরা একটা আইসোমেট্রিক ভিউ নিয়েছি। সো এখানে মূলত দেখাইছে হচ্ছে যে আমরা স্মোক ডিটেক্টরটা আমরা সিলিংয়ের যেকোনো জায়গায় বসাতে পারবো। এই ক্ষেত্রে কোনো বাধা ধরার নিয়ম নাই। আর যদি কোনো ক্ষেত্রে আমাদের ওয়ালে বসাতে হয়, তাহলে সিলিং থেকে ম্যাক্সিমাম 12 ইঞ্চি নিচে। এর মধ্যে হচ্ছে আমাদের স্মোক ডিটেক্টরটা বসাইতে হবে। এখানে হচ্ছে যেগুলা ফেড কালারে দেয়া আছে বা অ্যাশ কালারের দেয়া আছে, সেই কালারের এরিয়ার মধ্যে মূলত হচ্ছে আমরা স্মোক ডিটেক্টরটা বসাবো। তো এই রেফারেন্সটা যদি হচ্ছে আমরা যাই 177321, সো এই রেফারেন্সটা যদি আমি কপি করি, কপি করে NEP 72 যে কোডটা আছে, এখানে জাস্ট পেস্ট করলে আমাকে রেফারেন্সে নিয়ে যাবে। 177321, এই তো এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন, যে আমাদের স্পট টাইপ স্মোক ডিটেক্টরগুলো সাধারণত হচ্ছে আমরা কোথায় বসাতে পারবো অ্যাজ পার NEP 72 অনুযায়ী। আর যদি হচ্ছে আমরা ফিগারের ক্ষেত্রে যাই, যে এই ফিগারটা কোথা থেকে নেওয়া হয়েছে, জাস্ট ফিগারের রেফারেন্সে চলে যাব, A17721। এই হচ্ছে ফিগার A17721। এখানে মূলত আমাকে দেখাচ্ছে যে আমাদের স্মোক ডিটেক্টরটা অ্যাজ পার NEP 72 আমরা কোথায় এবং কিভাবে বসাতে পারবো। তো হচ্ছে স্মোক ডিটেক্টরের ক্রাইটেরিয়া। এখন আমরা দেখব হচ্ছে স্মোক ডিটেক্টর স্পেসিং গাইডলাইন। মানে এই স্মোক ডিটেক্টর যখন হচ্ছে আমরা আমাদের যে সমস্ত স্ট্রাকচারাল ব্যারিয়ার রয়েছে, মানে যেগুলো আমাদের সিলিং থেকে নিচে ঝুলে থাকে, যেমন কাঠের জয়েস্ট হতে পারে, আবার RCC বিম হতে পারে, স্টিল বিম হতে পারে। মোট কথা এই টাইপের স্ট্রাকচারের জন্য আমরা সাধারণত যে রুলসটা ফলো করি। তো প্রথমেই বলা আছে ফর লেভেল সিলিং, মানে যদি হচ্ছে আমাদের যে সিলিংটা লেভেল বা সমান থাকে, এক্ষেত্রে বলছে আমাদের এখানে যে বিমের ডেপথটা থাকবে, ফ্লোর থেকে যেটা বের হয়ে থাকবে, সেই বিমের ডেপথ ফ্লোর হাইটের 10% এর কম হলে আপনি স্মোক ডিটেক্টর বিমের বটমে অথবা বিমের সিলিংয়ের বটমে অথবা বিমের বটমে যেকোনো জায়গায় বসাতে পারবেন। তারপর স্পেসিং একটা থেকে কতটুকু হবে সেটা অ্যাজ পার ম্যানুফ্যাকচারার গাইডলাইন NEP 72 অনুযায়ী আমাদের সেটা ফলো করতে হবে। সো ধরেন আমাদের ফ্লোর হাইট যদি ভিতরে 10 ফিট হয়, মানে 120 ইঞ্চি। 120 ইঞ্চির 10% কত? 12 ইঞ্চি। তার মানে এই বিমের ডেপথটা যদি 12 ইঞ্চির কম হয়, 11.99 পর্যন্ত হয়, তখন হচ্ছে আমরা এটা ফলো করব। আর যখন হচ্ছে এটা মানে কি বলছে, বিমের ডেপথ ফ্লোর হাইটের 10% এর কম হয়, যদি বেশি হয়ে যায় তখন সেটা আবার আলাদা রুলে যেতে হবে। সো মোট কথা বিমের ডেপথ ফ্লোর হাইট যত পাবো তার 10% এর যদি কম হয় বিমের ডেপথটা, তাহলে সেক্ষেত্রে আমি স্মোক ডিটেক্টর বিমের বটমে অথবা সিলিংয়ের বটমে যেকোনো জায়গায় বসাতে পারবো। এবং এই রেফারেন্সটা আমরা পাবো চ্যাপ্টার 17 17/7-3242 এর 1 নাম্বার রেফারেন্সে। 17/7-3242 আমরা চলে যাব। জাস্ট হচ্ছে আমরা একটু কিছু রেফারেন্স দেখাচ্ছি যে কোন রেফারেন্সে মূলত সাপেক্ষে আমরা এগুলো পড়তেছি। এই তো 17/7-3242, এটা আমি একটু হাইলাইট করি। এবং আমরা প্রথম যে পার্টটা পড়তেছি সেটা হচ্ছে এই পার্ট 1। সো এই পার্ট 1 এর ডিটেইলসটা আমাদের এখানে সেকশনাল ভিউতে ছবিতে টোটালটা ডিটেইলস বলা আছে। এবার আমরা পরের পার্টে যাই। এটা হচ্ছে এখন আমরা পড়ব 2 এর এ। সো এই রেফারেন্সেরই 2 এর এটা আমরা পড়ব। সো আমরা 2 তে মার্ক করিয়ে ফেলি এখন। আর এটা হচ্ছে এ। সো আমরা প্রথমে এ পার্টটা পড়ব, হ্যাঁ? সো এ পার্টের ক্ষেত্রে এখানে বলা আছে কি? এখানে আবার রুলসটা আবার চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কি বিমের ডেপথ যখন ফ্লোর হাইটের 10% এর কম, তখন একটা রুলস। আর এখন বলছে যখন বিমের ডেপথ ফ্লোর হাইটের 10% এর বেশি অথবা সমান, এইখানে শর্ত আমি দিয়ে দিছি অ্যাজ পার আমাদের অনুযায়ী, রুলস অনুযায়ী। এখানে বলছে যখন বিমের ডেপথ ফ্লোর হাইটের আ মানে 10% এর বেশি অথবা সমান হবে, মানে ইকুয়াল টু অর গ্রেটার দ্যান, তখন আমাকে এই রুলসটা ফলো করতে হবে। রুলসটা কি? বিমের ডেপথ
প্রথম শর্তটা হচ্ছে বিমের ডেপথ অফ ফ্লো রেটের 10% বেশি অথবা সমান হতে হবে। এরপর একটা বিমের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা বিমের সেন্টার পয়েন্ট মানে ২ টা বিমের মধ্যবর্তী দূরত্ব ফ্লো হাইটের 40% বেশি অথবা সমান হলে মানে এই ২ টা শর্ত যখনই মিলে যাবে তখনই আমাদের এই স্মোক ডিটেক্টরগুলা আর বিমের বটমে বসবে না, সব সিলিংয়ের বটমে বসবে। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরে নিচ্ছি এখানেও আমার ফ্লোরের হাইট ভিতরে ১০ ফিট। ১০ ফিট মানে ১২০ ইঞ্চি। সো ১২০ ইঞ্চি 10% ১২ ইঞ্চি। তার মানে এই বিমের ডেপথটা যদি ১২ ইঞ্চির বেশি হয়, আবার একটা বিমের সেন্টার পয়েন্ট থেকে একটা বিমের সেন্টার পয়েন্ট ফ্লো হাইটের 40% বেশি অথবা সমান। সো ফ্লো হাইট আমরা অলরেডি ১০ ফিট বলছি। ১০ ফিটের 40% কত? ৪ ফিট। সো আমার একটা বিম থেকে আরেকটা বিমের মধ্যবর্তী দূরত্ব যদি মিনিমাম ৪ ফিট বা তার বেশি হয়, মানে মোট কথা এই ২ টা শর্ত যখন মিলবে তখন আমার স্মোক ডিটেক্টরটা আমাদের যে সিলিং আছে সিলিংয়ের বটমে বসবে। তো এই হচ্ছে আমাদের রেফারেন্স ১৭/৭/৩-২-৪-২ এর রেফারেন্স অ্যাজ পার এনইপি 72। এখন আমরা বিটা পড়ব। বিতে কি পড়ব? বিতে রুলসটা কি? বিতে রুলসটার প্রথমটা আগের মতোই যে বিমের ডেপথ ফ্লো রেটের 10% বেশি অথবা সমান হতে হবে। কিন্তু একটা বিমের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা বিমের সেন্টার পয়েন্ট ফ্লো রেটের 40% এর কম হবে। যখনই ২ টা সূত্র মিলে যাবে তখন আমরা একদম প্রথমে যেরকম পড়ছিলাম যে বিমের বটমে বা সিলিংয়ের বটমে যেকোনো জায়গায় বসাতে পারবো এই জিনিসটা তখন আমাদের বসাতে হবে। সো ফ্লোরাইড যেহেতু আমরা 10 ফিট ধরছি 10 ফিটের 40% হচ্ছে 10% হচ্ছে ১২। সো এটা ১২র বেশি বা যদি সমান হয় মানে ১৩, ১৪ বা একদম ১২ কাটায় হয় 10% এর সমান এবং একটা বিমের সেন্টার পয়েন্ট থেকে আরেকটা বিমের সেন্টার পয়েন্ট 40% এর কম। সো 40% এর কম মানে হচ্ছে ফ্লোরাইড যেহেতু ১০ ফিট 40% হচ্ছে ৪ ফিট তার মানে ৪ ফিটের কম। তখন হচ্ছে আমাকে এই বিমের বটমে এবং সিলিংয়ের বটমে যেকোনো জায়গায় বসাতে পারবো। তবে টেকনিক্যালি আমাদের দেশে বা ওয়ার্ল্ড ওয়াইড ম্যাক্সিমাম স্ট্রাকচারের ক্ষেত্রে এটা একদমই রেয়ার। কারণ সাধারণত আমাদের একেকটা বিম থেকে একটা বিমের মধ্যবর্তী দূরত্ব ৮ ফিট, ১০ ফিট এরকম করা হয়। ৪ ফিট বা মোট কথা এখানে ফ্লোরাইডের যে 40% টা আমরা সাধারণত এনইপি রিসার্চ করে বের করছি এটা টেকনিক্যালি খুব কম কেসের ক্ষেত্রে হয়। তো এটা হচ্ছে আমরা পেয়ে গেছি ১৭/৭/৩-২-৪-২ এর বি পার্টে। বি পার্ট কোথায়? এই হচ্ছে বি পার্ট। এই যেখানে সব ডিটেইলসটা দেওয়া আছে আমরা এই রেফারেন্সটা নিয়ে এসেছি। তো মূলত এইখান থেকে মূলত আমরা জানলাম যে যখন আমার কোথাও কাঠের জয়েসটা হয়তোবা অনেকে আপনারা দেখেন নাই। কাঠের জয়েসটা কি? আমরা একটু ইন্টারনেট থেকে দেখে নিই। সলিড জয়েস্ট। সলিড জয়েসটা হয়তো সাধারণত আপনারা যখন কোনো রেস্টুরেন্টে বা এগুলো আমাদের দেশে তেমন একটা থাকে না। খুবই রেয়ার হয়তোবা কোনো রেস্টুরেন্টে বা কোনো আর্কিটেকচার বা বাংলো বা শর্ট টাইপের যে সমস্ত স্ট্রাকচারগুলো সেগুলো সাধারণত দেখে থাকি। তো এগুলো সাধারণত হচ্ছে আমাদের সলিড জয়েস্ট বলে। মানে মোট কথা আমরা যে বিম দেখি আরসিসি বিম বা স্টিল বিম, বিমের মতোই বাট এটা হচ্ছে কাঠ দিয়ে বানানো হয়। তো এই কাঠের বিমটাকেই টেকনিক্যালি আমরা সলিড জয়েস্ট বলি। এগুলো সাধারণত নন স্ট্রাকচারাল মেম্বার হয়। ওকে। তো আমরা এই ক্রাইটেরিয়া ফলো করলাম যে আমাদের বিমের ডেপথ ফ্লোরাইটের কত পার্সেন্ট বেশি বা কম হলে কিভাবে বসাতে হবে বা বিম টু বিমের মধ্যবর্তী কম বা বেশি হলে কিভাবে বসাতে হবে সেই রুলসটা আমরা এনইপি 72 থেকে পড়লাম। এখন আমরা যাব পুল স্টেশন বা কল পয়েন্ট। এটা হচ্ছে আমাদের সেই কল পয়েন্ট। তো কল পয়েন্টটা মূলত হচ্ছে আমরা অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস নামে চিনি এবং এই কল পয়েন্ট বা পুল স্টেশনের অল্টারনেট নাম হচ্ছে মেইনলি ফায়ার অ্যালার্ম বক্স যেটা হচ্ছে এনইপি 72 বলে থাকে। তো এখানে সাধারণত যে ডিভাইসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুল স্টেশন। আবার কিছু আছে কল পয়েন্ট যেগুলা হচ্ছে একদম অনেক আগে হয়তো বা বিভিন্ন দেশে ইউজ করতো বা কনভেনশনালি বা ডিজিটালি এখন অনেক কোম্পানি এগুলো ইউজ করতেছে। কল পয়েন্ট। এটা আপনার অনেক পুরনো বিল্ডিং বা যে সমস্ত ঢাকা শহরে যে সমস্ত অনেক আগের ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টল করা আছে সেই সমস্ত জায়গায় দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে মূলত কল পয়েন্ট। কল মানে কি ভিতরে জাস্ট হচ্ছে একটা পাতলা গ্লাস থাকে। গ্লাসটা একটু সামান্য ২ আঙ্গুল বা ১ আঙ্গুল দিয়ে জোরে বাড়ি দিলেই বা স্ট্রাইক করলে এটা ভেঙে যাবে। দেন বাটনটা ক্লিক করলেই আমার পুরো সিস্টেমই হচ্ছে অ্যালার্ট হয়ে যাবে। এটাকে আমরা কল পয়েন্ট বলি। আর ম্যানুয়ালি এখন যে সমস্ত ডিভাইসগুলো আমরা ইউজ করি ইনিশিয়েট করার জন্য এগুলাকে আমরা পুল স্টেশন বলে থাকি। মানে এটা পুল করতে হয়। এগুলোর আবার অ্যাপ্লিকেশন ২ রকমের আছে। তো মূলত এই পুল স্টেশন বা কল পয়েন্ট বা ফায়ার অ্যালার্ম বক্স আমরা সাধারণত যে সমস্ত জায়গায় ইউজ করি মূলত এক্সিট পয়েন্ট, এন্ট্রান্স হল, স্টেয়ারকেস, বিভিন্ন রকমের হ্যাজার্ডাস এরিয়া, করিডোর, হোস্ট ক্যাবিনেট, লিফট লবি এই সমস্ত জায়গায় ইউজ করে থাকি। যদি এখানে হোস্ট ক্যাবিনেটটা মনে হয় কোনো একটা রেফারেন্স আমি দেখেছিলাম। হোস্ট ক্যাবিনেট সাধারণত আমাদের দেশে বসানো হয় না। ম্যাক্সিমাম জায়গায় এক্সিট, করিডোর, সিঁড়িতে, লিফটের লবিতে এই সমস্ত জায়গাগুলোতে আমরা সাধারণত ইউজ করে থাকি। আচ্ছা, এখন আমরা পাবো ডিজাইন অ্যান্ড ইনস্টলেশন ক্রাইটেরিয়া। এটা কিভাবে ডিজাইন করতে হবে, স্পেসিং করতে হবে, দূরত্ব ঠিক করতে হবে, কয়টা দিতে হবে, কোন টাইপেরটা দিতে হবে, উচ্চতা মানে আমাদের ইনস্টলেশন হাইট কতটুকু হবে। তো মূলত এখানে আমাদের প্রত্যেকটা রেফারেন্স বলা আছে যেমন ১৭/১৫/৯/২ আমরা যদি এনইপি 72 তে চলে যাই, যে ১৭/১৫/৯/২ তে কি বলা আছে?
যেটা হচ্ছে 17-15 নদী মানে মোট কথা এটা আমাদের ম্যানুয়ালি অ্যাকচুয়েটেড ফায়ার অ্যালার্ম ইনিশিয়েটিং ডিভাইস, মানে কল পয়েন্টের জন্য বা পুল স্টেশনের জন্য এক কথায় আমরা যে ফায়ার অ্যালার্ম বক্স ইউজ করি এটার জন্য এনইপিএইচ চ্যাপ্টার 17.15-তে 17.15 টোটালটাই মূলত প্যানেল মানে ইয়ের জন্য দেওয়া হয়েছে, কল পয়েন্টের জন্য দেওয়া হয়েছে বা পুল স্টেশনের জন্য দেওয়া হয়েছে। সো 17.15.9.2 কী বলা আছে অ্যাজ পার আমরা যে এখানে মার্কিংটা করতেছি 17.15.9.2 আমরা আমাদের ডেমো হ্যান্ড নোটেতে চলে যাই। এখানে বলছে যে এই ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম বক্স মানে পুল স্টেশন বা কল পয়েন্টস আমাদের টোটাল এরিয়াতে এমনভাবে ইনস্টল করা থাকবে যাতে তারা একদম আনঅবস্ট্রাক্টেড এবং অ্যাক্সেসিবল থাকে। মানে এটার আশেপাশে এমন কোনো অবজেক্ট বা কিছু রাখা যাবে না যাতে হচ্ছে এটা দূর থেকে আমরা বুঝতে পারি যে এখানে কোনো একটা কল পয়েন্ট আছে, এটা কোনো যাতে ঢেকে না যায়। এটা শুড বি ইজিলি অ্যাক্সেসিবল, মানে সহজে যাতে এটা যে কেউ ইউজ করতে পারে। তারপর এই কল পয়েন্টটা আমাদের সাবধানে মাউন্ট করতে হবে ওয়ালে, মানে ইনস্টল করতে হবে। আর এই কল পয়েন্টটা সাধারণত বা মানে সরি কল পয়েন্ট আমরা এখন পুল স্টেশন বলতেছি। তো এই পুল স্টেশনটা সাধারণত সিঙ্গেল অ্যাকশন বা ডাবল অ্যাকশন টাইপের হয়। সিঙ্গেল অ্যাকশন, ডাবল অ্যাকশন কি? একটাতে শুধুমাত্র তোমার পুল ডাউন করতে হয়। জাস্ট ১ আঙ্গুল বা ২ আঙ্গুল দিয়ে এটা জাস্ট পুল করলেই এটা ট্রিগার করবে। আরেকটা হচ্ছে ডাবল অ্যাকশন। মানে এখানে মূলত ১ম এ একবার পুশ করতে হবে। এই ৩ আঙ্গুল বা ৪ আঙ্গুল দিয়ে ভিতরে পুশ করতে হবে। দেন আবার পুল ডাউন করতে হবে। সো আমরা এখানে অ্যাজ পার এনইপি 72 সিঙ্গেল অ্যাকশন বা ডাবল অ্যাকশন যেকোনো একটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। এটা 17.15.8 এ বলা আছে যে হচ্ছে আমাদের এই কল পয়েন্টটা আমরা সিঙ্গেল বা ডাবল যেকোনো একটা ইউজ করতে পারবো। এবং এগুলা মাঝে মাঝে হচ্ছে আমরা অনেক সময় কভার করে দিই প্লাস্টিকের কোনো একটা খোলস বা ঢাকনা দিয়ে। মানে ওটা যাতে দেখা যায়, নরমালি দেখবেন যে আপনারা যখন আমাদের ঢাকা শহরে এখন যেহেতু মেট্রো রেল ওপেন হয়েছে, মেট্রো রেল স্টেশনগুলোতে দেখবেন যত কল পয়েন্ট দেখতে পাবেন সব কল পয়েন্টের উপর প্লাস্টিকের একটা পাতলা কভার দেওয়া হয়েছে। যাতে হচ্ছে ইন কেস কেউ কারণ এখানে দুষ্টামি বা মজা বা ফাইজলামি করে টিপ না দেয় বা কোনো একটা সমস্যা না তৈরি করে। তো একটা পাতলা কভার দিতে হবে। প্লাস হচ্ছে ধুলাবালি বা এমন কিছু আছে যাতে ওইটাতে আবার না জমে ওইটা আবার ব্লক করে ফেলে। তো এটাতে আমাদের মতো লিস্টেড প্রোটেক্টেড কভার একটা ইউজ করতে হবে। এটাও 17.15.8 এ বলা আছে। সো দেখবেন যেখানে 17.15 এর ম্যাক্সিমাম রেফারেন্স আমাদের এনইপিএস 72 এখানে বলা আছে। সো 17.15 তে চলে গেলেই এখানে প্রত্যেকটা রেফারেন্স আপনারা দেখতে পাবেন যেগুলো হচ্ছে আমরা এখানে কালারিং করে মার্কিং করে দিছি। এবার আসবো আমরা এই কল পয়েন্টটা সাধারণত আমাদের এক্সিট পয়েন্টে কোথায় বসাবো? তো সাধারণত আমরা যখন এটা বসাবো তখন এক্সিট পয়েন্টের ৫ ফিটের মধ্যে, মানে দরজার যে পাল্লা থাকবে এক্সিট পয়েন্ট সেখান থেকে ৫ ফিটের মধ্যে কল পয়েন্টটা আমাকে বসাইতে হবে। এবং এটার উচ্চতাটা হবে আমাদের যেটা অপারেটেবল পার্ট যেটাকে আমরা বলি, মানে মোট কথা যেটা আমরা পুল ডাউন করব। মোট কথা কল পয়েন্টের যে সেন্টার পয়েন্টটা থাকবে, কল পয়েন্টের যদি এটা যদি একটা সাপোজ একটা কল পয়েন্ট হয়, কল পয়েন্টের সেন্টার পয়েন্টটা মাটি থেকে মিনিমাম ৪২ ইঞ্চি ম্যাক্সিমাম ৪৮ ইঞ্চি, মানে ৩.৫ ফিট থেকে ৪ ফিটের মধ্যে কল পয়েন্টের সেন্টার বডিটা থাকতে হবে। এটা হচ্ছে অ্যাজ পার এনইপি 70 টুলস। এই যে রুলসটা এখানে বলা আছে কিভাবে হচ্ছে আমার বসাতে হবে। তারপর হচ্ছে ৫ ফিটের মধ্যে বসাতে হবে, এটাও এখানে বলা আছে 17.15.9.4 এ। 17.15 এই যে 17.15.9.4 এ ৫ ফিটের মধ্যে বসাতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে বলা আছে। আচ্ছা, এরপরে বলা আছে হচ্ছে আমাদের এটা ট্রাভেল ডিসটেন্স কতটুকু হবে। ট্রাভেল ডিসটেন্স বলতে বোঝানো হচ্ছে যে আপনি একটা বিল্ডিংয়ের ফ্লোরে যেখানেই থাকেন না কেন, আপনার অবস্থান থেকে ২০০ ফিটের মধ্যে একটা কল পয়েন্ট থাকতে হবে। সো আমরা যদি আমাদের একটু ডেমো ড্রয়িংটাতে যাই, এটা হচ্ছে আমাদের সেই ডেমো একটা প্রজেক্টের ড্রয়িং। এই ড্রয়িংটা আসলে মানে এমনিতে আমি নিজেই বানাইছি। মানে এটা নির্দিষ্ট কোনো প্রজেক্টের আসলে না। এটা আমি একটা ডেমো বিল্ডিংয়ের লেআউট সবকিছু নিজের ইচ্ছা মতো মন মতো ধরে একটা স্ট্যান্ডার্ড ধরে বসাইছি। সো আমরা যদি একটা ফ্লোর লেআউটে যাই, ফ্লোর লেআউটটাকে আমি একটু বাইরে নিয়ে আসি। আমরা বিম, কলাম, ফ্লোর, আর্কিটেকচার লেআউট টোটালটা বাইরে নিয়ে আসি। ওকে। আমাদের ফায়ার অ্যালার্ম ড্রয়িংয়ে কিন্তু বিমের লেআউটটা অবশ্যই থাকতে হবে। কেননা যেহেতু ডিভাইসগুলো হচ্ছে আমরা সিলিংয়ে বা বিমের বটমে বসাবো। মোট কথা ফায়ারের যে সমস্ত ড্রয়িংগুলোর সাথে বিম কানেক্টেড সেই ড্রয়িংয়ে আমাদের বিম দেখাতে হবে। আমরা অনেক ড্রয়িংয়ে দেখি যে অনেক মানে ড্রয়িং প্রিন্ট করার পরে বিভিন্ন কোম্পানি দেখি যে বিমটা সরায় ফেলে। বিমটা সরানো যাবে না। বিমটা আপনি সরাতে পারবেন যদি আপনার ফায়ার হোজ সিস্টেমের ড্রয়িং করেন। কেননা ফায়ার হোজের ড্রয়িংগুলা আমাদের হোজ বক্সগুলো কিন্তু আমরা ওয়ালে বসাই। সো হোজের জন্য এখানে বিম ম্যান্ডেটরি না। সো বিশেষ করে অ্যালার্ম এবং স্প্রিংকলার ড্রয়িং ডিজাইনের জন্যই মূলত আমাদের এই বিমের লেআউটটা একদম মানে ফরজ, ম্যান্ডেটরি। সো বিমের লেআউট কখনোই ডিলিট করবে না। বিমের লেআউটটা ডিলিট করতে পারেন যদি আপনার হোজের ডিজাইন করেন। তো আপাতত ধরেন আমি যেহেতু এখানে কল পয়েন্ট দেখাবো, আপাতত আমি বিমটা উঠায় নিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ফ্লোর লেআউট। তো মূলত আমাদের নিয়ম কি কল পয়েন্ট বসানোর? এই হচ্ছে কল পয়েন্ট। আমি ২ টা কল পয়েন্টই সেম একই রেফারেন্স থেকে অটোক্যাডের নিলাম। ধরেন এই কল পয়েন্ট ২ টা হচ্ছে আমাদের এক্সিট পয়েন্টে বসানো আছে। ওকে, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নিলাম। ওকে। এই হচ্ছে আমার কল পয়েন্ট। এখানে আমার এক্সিট কয়টা? বাম পাশে একটা এক্সিট, ডান পাশে একটা এক্সিট। সো টেকনিক্যালি নিয়ম হচ্ছে যখন আমরা কল পয়েন্ট বসাবো, সবার আগে আমাদের এক্সিট পয়েন্টের দিকে
মানে আমরা যখন দরজা দিয়ে বের হব, বের হওয়ার সময় হাতের বামে বা ডানে থাকতে হবে। এরকম না যে দরজা থেকে বের হবো দেন আমার এটা থাকতে হবে। আমার এগ্রেস পাথ যেখানে আমি বের হবো, বের হওয়ার পথের মুখেই দরজার পাশে আমার থাকতে হবে। ও যেটা আমরা বলেছিলাম যেটা অবশ্যই ৫ ফিটের মধ্যে থাকতে হবে। ডানে বামে যেখানেই বসান সো এটা দরজার ৫ ফিটের মধ্যে থাকতে হবে। দরজার যে পাল্লা যেখান থেকে দরজার ওপেনিংটা আছে। তো যেটা আমরা বললাম মূলত আমাদের সবার আগে যত এক্সিট পয়েন্ট আছে মেইন এক্সিট। আবার ধরেন এখানে যদি কোনো আলাদা রুম থাকে, যেমন এখানে যদি যাই, এখানে একটা আমাদের লেআউট দেয়া আছে। এটা বাইরে নিয়ে আসি। যেমন আমরা যেটা বলছি এটা হচ্ছে আমাদের মেইন এক্সিট। আবার এখানে ভিতরে কিছু রুম থাকে যেমন স্যাম্পল রুম বা ক্যাড রুম মানে ফ্যাক্টরির ভিতরে ছোটখাটো কাঁচের দেয়াল দিয়ে বা ইটের হাফ ওয়াল দিয়ে এগুলা বানায়। এখানে আবার কল পয়েন্ট দেওয়া দরকার নাই। সো মূলত আমাদের মেইন এক্সিট পয়েন্টে সবার আগে আমাদের কল পয়েন্ট দিতে হবে এই সিঁড়ির পাশে। তারপর আমাকে এনশিওর করতে হবে যে অ্যাজ পার কোডে কি বলা আছে এনইপি 72 যে আপনি যেখানেই থাকেন না কেন আপনার একটা কল পয়েন্ট আপনার হাতের নাগাল থেকে 200 ফিটের মধ্যে থাকতে হবে। সো আমরা যখন ডিজাইন করব তখন আমরা কি করব কল পয়েন্ট যেখানে বসে সেটা সেন্টার পয়েন্ট থেকে 200 ফিটের একটা আমি একটু একটা লাল কালার নেই। লাল বা হ্যাঁ, লাল কালার নেই। লাল কালারটাকে একটু মোটা করে নিই। আর হচ্ছে একটু ডটেড লাইন নেই। ওকে, তো আমি 200 ফিটের একটা রেডিয়াস টানবো। 200 ফিট মানে হচ্ছে 2400 ইঞ্চি। তার মানে এখানে একটা কল পয়েন্ট দিয়ে মোটামুটি অনেকটাই হয়ে যাচ্ছে। বাট টেকনিক্যালি মূলত আমাদের যেটা করতে হবে যত এক্সিট থাকবে এক্সিটের প্রত্যেকটা মেইন এক্সিটে আমাকে কল পয়েন্ট দিতে হবে। তারপর বসায় চেক করতে হবে যে আমার এখানে 200 ফিটের মধ্যে কভার করতেছি কিনা। তার মানে আপনি যেখানে থাকেন না কেন আপনার 200 ফিট ট্রাভেল ডিসটেন্সের মধ্যে একটা কল পয়েন্ট হয়ে যাচ্ছে। সো এটা আমি যদি এলআই দিয়ে কমান্ড দিই তাহলে আমার সার্কেলের ডিটেইলসটা বলবে। সার্কেলের ডিটেইলসটা কি রেডিয়াস 200 ফিট। তার মানে এই সেন্টার পয়েন্ট থেকে 200 ফিটের আশেপাশে আপনার কল পয়েন্ট আছে। সো সমস্যা নেই। যদি এমন হয়তো কথার কথা 200 ফিটটা অনেকটা এরকম দেখাবে। ধরেন আপনার কথার কথা 200 ফিটটা এরকম, হ্যাঁ? যদিও এটা 200 ফিটের কম, বাট আপনি ধরে নেন এটা হচ্ছে 200 ফিটের সার্কেল, কথার কথা। তাহলে আমি ২ টা কল পয়েন্টার এখানে দিয়ে এলাম। তাহলে এখানে কি হইলো? ২০০ ফিট ট্রাভেল ডিসটেন্স এখানে হয় নাই, হ্যাঁ? এই জায়গাগুলো হচ্ছে আমাদের আনকভারেজ আছে, ফাঁকা পড়ে আছে। তখন আমাকে কি করতে হবে? এই খালি জায়গাগুলোকে পূরণ করার জন্য আমাকে আবার কল পয়েন্ট একটা ডিসেন্ট জায়গায় দিতে হবে। এখন কল পয়েন্টটা আপনি চাইলে হচ্ছে এই কলামে দিলেন। আবার আরেকটা ধরেন এই কলামে দিলেন। আমরা কলামের রেফারেন্সে আপাতত বসাই বরাবর। সো এইখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা ফাঁকা আছে, আবার এই জায়গাটা ফাঁকা আছে। তো আমরা চাইলে কল পয়েন্টটা একটু আ ইয়াতে বসাইতে পারি। আরেকটু পিছায়ে মানে সামনে আনতে পারি। মানে মোট কথা ট্রাভেল ডিসট্যান্স মানে চেক করতে হবে। এখানে আমি বসাইলাম কল পয়েন্ট। তাহলে এখন আমাদের কি হবে? মোটামুটি মনে হয় না তারপর একটু আনকভারেজ আছে। তাহলে হচ্ছে আমরা আরেকটু নিচে নামায় দিই। এটা চাইলে আমরা ওয়ালেও বসাতে পারবো, সমস্যা নেই। ওয়ালে, কলামে যেকোনো পার্টে আমরা বসাতে পারবো। এখানে দিয়ে দিলাম। তো মোটামুটি বলা যায় কভারেজ আছে যদিও এই জায়গাটা আনকভারেজ বাট ধরে নেন এই জায়গাটাও কভারেজ। আমি জাস্ট একটু আনুমানিক যেহেতু বৃত্তটা আঁকলাম। তো এইভাবে যখন কল পয়েন্ট ধরে আপনাকে তখন বসাতে হবে। সো এই হচ্ছে মূলত আমাদের অ্যাজ পার এনইপি 72 কল পয়েন্টের রুলস যে কল পয়েন্টটা আমাদের কিভাবে বসাতে হবে। এরপর আমাদের লাস্ট যে টপিকটা আছে এটাকে সাধারণত আমরা গ্রুপ ওপেনিং বলি। গ্রুপ ওপেনিং বলতে কি বোঝায়? যেখানে সাধারণত আমার এক্সিট পয়েন্ট ১ এর অধিক আছে। সো এখানে দরজা আমার এক্সিট পয়েন্ট ৩ টা বাট প্রত্যেকটা এক্সিট পয়েন্ট আমার দরজা ১ এর অধিক। সো এগুলোকে আমরা গ্রুপ ওপেনিং বলি। সো গ্রুপ ওপেনিং এর ক্ষেত্রে এনএমপি কি বলছে? যখনই কোথাও গ্রুপ ওপেনিং থাকবে, সেই গ্রুপ ওপেনিং এর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যদি ৪০ ফিটের বেশি হয়, তাইলে আপনাকে কল পয়েন্ট ওই ৪০ ফিটের বেশি হইলে একদম ডান পাশ থেকে ডানের ডা ৫ ফিটের মধ্যে একটা কল পয়েন্ট, আবার একদম বামের বাম পাশ থেকে ৫ ফিটের মধ্যে একটা কল পয়েন্ট বসাতে হবে। মানে একদম ২ মাথায় কল পয়েন্ট বসাতে হবে। মাঝখানে বসানো যাবে না। মাঝখানে বসানো কেন যাবে না? যখন অনেকগুলা মানুষ এই জায়গা দিয়ে ত্যাগ করবে, ইন কেস আগুন লাগবে এগ্রেস পাথে, এই এরিয়াগুলো সাধারণত দেখবেন সিনেমা হলে হয়ে থাকে, অডিটোরিয়াম হয়ে থাকে বা হচ্ছে আমাদের অনেক বড়, বড় ফ্যাক্টরি ডাইনিং শেডে হয়ে থাকে। মোট কথা যেখানে অনেকগুলা মানুষ একসাথে ভিতরে ঢুকে বা বের হয়, এন্ট্রি এক্সিট করে, তখনই মূলত এই সমস্ত বড়, বড় ওপেনিং আমাদের রাখতে হয়। এই কারণে মাঝখানে এগুলা দেয়া হয় নাই কেন? না দেওয়ার মূল কারণ হচ্ছে যখন হচ্ছে আগুন লাগবে তখন তো আমরা নরমালি হুড়োহুড়ি করে তাড়াতাড়ি বের হই। সো যদি এখানে কেউ কল পয়েন্ট চাপতে যায়, এই যে ২ পাশে ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন, মানে এইখানে আর এইখানে, এইখানে হচ্ছে কল পয়েন্ট চাপ দিতে গিয়ে হয়তোবা কেউ তখন ভিড়ের মধ্যে নিচে পড়ে যেতে পারে। তখন একটা মারাত্মক দুর্ঘটনা ঘটবে। যে পায়ের নিচে পড়ে যাবে সে তো পদদলিত মারা হয়ে যাবে। দেন ওই যে নিচে পড়ে গেছে তার জন্য অনেক মানুষ পিছলা বা ল্যাং খাবে। তখন ওইখানে একটা ঝামেলা সৃষ্টি হবে এগ্রেস পাথে। তো এই কারণে এনইপি বলছে যে একদম ২ পাশেই, একদম ২ প্রান্তে আমাদের কল পয়েন্ট দিয়ে দিতে হবে। যাতে ডানে বা বামে যেই আসুক একজন প্রেস করলো, প্রেস করার পর ওই ভিড়ের মধ্যেই সে যাতে বের হয়ে যেতে পারলো। সেটা ডানে হোক বা বামে হোক। তো এই হচ্ছে মূলত আমাদের মানে পুল স্টেশন বা কল পয়েন্ট বসানোর ক্রাইটেরিয়া।
তো এখানে মূলত আমরা ফায়ার অ্যালার্মের যেই অল্প কয়টা টপিক আলোচনা করলাম, এগুলো হচ্ছে জাস্ট হচ্ছে আমাদের ওভারঅল ডেমনস্ট্রেশন, মানে মূলত হচ্ছে আমরা ক্লাসে কিভাবে পড়াবো। তো এর মাধ্যমে মূলত হচ্ছে আমরা ফায়ার অ্যালার্মটা শেষ করলাম। আর আমাদের যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা হচ্ছে আমাদের ক্লাসে ওভারভিউ করব। যে ফায়ার অ্যালার্ম ড্রয়িং যখন আমরা করব, তখন আমাদের বিল্ডিংয়ের সেকশনাল ভিউ আঁকতে হবে, মাস্টার প্ল্যান প্রিপেয়ার করতে হবে। তারপরে এটাকে আমরা মানে ফায়ার অ্যালার্ম স্কিমেটিক ডায়াগ্রাম বলে থাকি। মানে টোটাল ফায়ার অ্যালার্ম প্রজেক্টে আমাদের ডিভাইসগুলো কীভাবে এখানে আমাদের ডিজাইন করতে হবে, বসাতে হবে, ফ্লো চার্ট দেখাইতে হবে। তারপর হচ্ছে ডিভাইসের কোয়ান্টিটি দেখাইতে হবে। তারপর হচ্ছে লেজেন্ড বা সিম্বল দেখাতে হবে। ডিজাইন ইনস্টলেশনের কিছু নোট আছে দেখাইতে হবে। তারপর যে ডিভাইসগুলো আমরা ইউজ করতেছি, ডিভাইসগুলোর মডেল অ্যাজ পার NEP 72 এবং ম্যানুফ্যাকচারের ক্যাটালগ অনুযায়ী এগুলোর স্পেসিং কত, প্রত্যেকটা ডিটেইলস এখানে তখন আমাকে দেখাইতে হবে। আর আমাদের প্রত্যেকটা ফ্লোর লেআউটে ডিভাইস কীভাবে আসছে, যাচ্ছে, ওয়্যার ডায়াগ্রাম, মানে তার কোথা থেকে কীভাবে যাচ্ছে, ডাইমেনশন, সব কিছু হচ্ছে মূলত আমরা এখানে দেখাবো। এটা হচ্ছে আমাদের একটা ডেমো ফায়ার অ্যালার্মের প্রজেক্ট। তো এর মাধ্যমে মূলত হচ্ছে আমরা ফায়ার অ্যালার্মের টপিকটা এখানে এন্ড করতেছি। এখন ফায়ার অ্যালার্মের পরে আমরা যে টপিকটা আলোচনা করব অ্যাজ পার আমাদের রুলস অনুযায়ী, এখন আমরা আলোচনা করব হচ্ছে ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম, যেখানে হচ্ছে আমরা ফায়ার হোজ, র্যাক এবং হোজিল এগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো আমরা এখন ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমে চলে যাব। ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমে মূলত আমরা কী পড়ব? আমাদের ফায়ার স্ট্যান্ড পাইপের জন্য আলাদা ড্রয়িং আছে, সেই ড্রয়িংটা আমি একটু ওপেন করব। এখানে যে ড্রয়িংগুলো দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংগুলো এখনও স্বয়ংসম্পূর্ণ, মানে কমপ্লিটেড না। আপনাদেরকে অন্য প্রজেক্টের ফ্রেশ ড্রয়িং দেওয়া হবে। আচ্ছা, আমরা আপাতত ওয়ার্কশপে যে টপিকসগুলো কী পড়বো সেগুলো ক্লোজ করে দিই। কারণ এই টপিকস আমাদের হ্যান্ড নোটে ওইভাবেই সাজানো আছে। জাস্ট টোটাল কমপ্লিট হ্যান্ড নোটটা, যেগুলো সাধারণত আমরা ইউজ করে থাকি। তো ফায়ার স্ট্যান্ড পাইপের জন্য আমরা সাধারণত যে কোডটা ফলো করে থাকি সেটা হচ্ছে NEP 14। এটা হচ্ছে আমরা 2019 সালেরটাই পড়াবো। তো স্ট্যান্ডার্ড ফর দ্য ইনস্টলেশন অফ স্ট্যান্ড পাইপ অ্যান্ড হোজ সিস্টেম, মানে এই ফায়ার স্ট্যান্ড পাইপ এবং হোজ সিস্টেমগুলো আমরা কীভাবে ডিজাইন, ড্রয়িং, স্পেসিং, কভারেজ, ডিটেইলিং করব, সব এখানে রুলস দেওয়া আছে। সো এখানে হচ্ছে আমরা কয়েকটা ইনফরমেশন দেখাবো। এটা হচ্ছে আমাদের ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমের হ্যান্ড নোটের টপ পেজ। তো ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেমকে এটা NEP 14/2019 এর 3.3.20 মানে চ্যাপ্টার 3 এ বলা আছে। আমরা যদি একটু 3.3.2 তে যাই, 3.3.20, এই যে স্ট্যান্ড পাইপ সিস্টেম কি সেটার ডেফিনিশন আমাদের NEP 14 চ্যাপ্টার 3 টার্মিনোলজি পার্টে দেওয়া আছে। টার্মিনোলজি বলতে বোঝানো হচ্ছে এখানে আমরা সাধারণত যে কিওয়ার্ডগুলা ফায়ার স্ট্যান্ড পাইপে ইউজ করে থাকি, এগুলোর প্রত্যেকটার শর্ট ডেফিনিশন কি। সো টার্মিনোলজি NEP এর প্রত্যেকটা কোডেই আছে, চ্যাপ্টার 3 এই সাধারণত থাকে। কোন ইনফরমেশনগুলো সাধারণত আমাদেরকে লাগতেছে সেই ডেফিনিশনগুলার প্রপার রেফারেন্স এখানে দেওয়া থাকে। তো NEP 14 অনুযায়ী স্ট্যান্ড পাইপ সিস্টেম কি সেটা যদি আমরা এক কথায় বলি, যে স্ট্যান্ড পাইপ সিস্টেম হচ্ছে জাস্ট কিছু পাইপিং, ভালভ, হোজ সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট এবং হচ্ছে আদার্স কিছু আমাদের ভালভ মানে কানেকশন থাকে, যার মাধ্যমে মূলত হচ্ছে এই স্ট্যান্ড পাইপ সিস্টেমটা আমরা ইনস্টল করি। এবং এই স্ট্যান্ড পাইপ সিস্টেম ইউজ করার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের পুরা বিল্ডিংয়ে যেকোনো জায়গায় আগুন লাগলে ফায়ার হোজ সিস্টেমের মাধ্যমে আমরা আগুনটা নেভাতে পারি। এটা হচ্ছে এক কথায় আমরা ডেফিনিশন, টোটাল ইংলিশটা যদি আমরা বলি। তো এই স্ট্যান্ড পাইপ সিস্টেম আমাদের টোটাল সিস্টেমটা বানানোর জন্য বা মানে প্রিপেয়ার করার জন্য সাধারণত যে সমস্ত সিস্টেম কম্পোনেন্টস বা হার্ডওয়্যার সাধারণত হচ্ছে আমরা এখানে ইউজ করে থাকি। এটা হচ্ছে NEP 14 চ্যাপ্টার 4 এ টোটালটা দেওয়া আছে। সো চ্যাপ্টার 4 এর যে মেইন পয়েন্টগুলো, যেগুলো নিয়ে মূলত ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম নেটওয়ার্কটা গঠিত হয়, সেটার আমরা মূলত সামারি করছি। তো আমরা যদি আমাদের কোডে যাই চ্যাপ্টার 4 এ, মানে এটা একদম মানে শুরুতেই আমরা দেখাবো, মানে চ্যাপ্টারের শুরুতে কি থাকে। NEP 14 চ্যাপ্টার 4 এই তো চ্যাপ্টার 4, সিস্টেম কম্পোনেন্টস অ্যান্ড হার্ডওয়্যার, মানে একটা স্ট্যান্ড পাইপ সিস্টেম বানাতে গেলে আমার কি এই নেটওয়ার্কটা কমপ্লিট করার জন্য কি কম্পোনেন্টস লাগে। যেমন এখানে পাইপ ফিটিংস, পাইপের জয়েন্ট, ভালভ, হোজ কানেকশন, ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন, পিলার হাইড্রেন্ট, যা লাগে সব হচ্ছে এখানে উল্লেখ করা আছে। সোর্স অফ ওয়াটার সাপ্লাই, মানে যেখান থেকে আমাদের ফায়ার হাইড্রেন্টের জন্য পানিটা আনবো। তারপর পানিটা আমরা যেখানে হচ্ছে স্টোর করব। ফায়ার পাম্প সেট লাগে, পাইপস অ্যান্ড টিউব লাগে, এগুলোর সাথে ভালভ অ্যান্ড ফিটিংস অ্যাড করতে হয়। তারপর হোজ স্টেশন আমার হচ্ছে স্ট্যান্ড পাইপের সাথে অ্যাটাচ করতে হয়। তারপর স্প্রিংলার সিস্টেম থাকে যেটা অটোমেটিক। তারপর ফায়ার ডিপার্টমেন্ট, ফায়ার ব্রিগেড কানেকশন, এগুলো মূলত হচ্ছে আমাদের এই স্ট্যান্ড পাইপ সিস্টেমের নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকে। তো এই ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম সাধারণত অনেক রকমের হয়। তার মধ্যে কিছু আছে, যেমন অটোমেটিক ড্রাই, অটোমেটিক ওয়েট, সেমি অটোমেটিক ড্রাই, ড্রাই, ম্যানুয়াল ওয়েট, এগুলার মানে টোটাল সামারিটা হচ্ছে আমরা মেইন ক্লাসে পড়বো। এটা অনেক বড় একটা ডেফিনিশন।
তো এক কথায় সবচেয়ে কমন যে শব্দটা পাবেন সেটা হচ্ছে ড্রাই স্ট্যান্ড পাইপ, একটা হলো ওয়েট স্ট্যান্ড পাইপ। তো ড্রাই স্ট্যান্ড পাইপগুলো সাধারণত মানে শীতপ্রধান দেশে যেখানে হচ্ছে পানি জমে বরফ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, সেখানে মূলত ড্রাই স্ট্যান্ড পাইপ ইউজ করা হয়। আর ওয়েট স্ট্যান্ড পাইপ যেগুলো সাধারণত নাতিশীতোষ্ণ দেশ বা গরম প্রধান দেশ, যেখানে মোট কথা পানি জমে বরফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, সেখানে মূলত আমরা ওয়েট স্ট্যান্ড পাইপ ইউজ করে থাকি। সো যেহেতু আমাদের বাংলাদেশ নাতিশীতোষ্ণ প্রধান দেশ, মানে আমাদের সবসময় ঠান্ডা বা সবসময় একদম কন্টিনিউয়াস গরম থাকে না। সো মূলত এই সমস্ত পরিবেশে মূলত আমরা ওয়েট স্ট্যান্ড পাইপ সিস্টেমটা ইউজ করে থাকি। সো এই স্ট্যান্ড পাইপগুলোর ডেফিনিশন এনইপির এই কোন ইয়াতে রেফারেন্সে বলা আছে, এখানে বলা আছে যেমন ৩-৩-২০-১ থেকে অনেকগুলো এখানে বলা আছে। যদি আমরা ৩-৩-২০-১ এ যাই, একটু ডেমনস্ট্রেশন দিই। ৩-৩-২০-১ এই যে এখানে মূলত আমাদের স্ট্যান্ড পাইপের বিভিন্ন রকমের আ ইয়াগুলা বলা আছে। কি টাইপের সাধারণত স্ট্যান্ড পাইপ পাওয়া যায়। সো এখানে কিছু স্ট্যান্ড পাইপের ডেফিনিশন হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসছি। ক্লাসেস অফ ফায়ার স্ট্যান্ড পাইপ সিস্টেম। এই স্ট্যান্ড পাইপ সিস্টেমে সাধারণত যদি আমরা ক্লাসিফাই করি এর বিভিন্ন রকমের পার্ট থাকে। সো এটা ৩-৩-২২ আমরা পাবো। আমি আর এখন আপাতত বারবার এনইপি এর করে যাচ্ছি না। জাস্ট হচ্ছে আপনি এগুলো সার্চ করে এনইপি থেকে আমাদের টোটাল যে কোর্সটা এটা মূলত হচ্ছে এনইপি বেস। সো প্রত্যেকটা রেফারেন্স আপনারা জাস্ট খুঁজে বা টাইপ করে বা এই লেখাগুলো টাইপ করে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। কোথায় কি বলা আছে। তো ক্লাস 1 সিস্টেমটা মূলত কি হচ্ছে আমরা ল্যান্ডিং ভালভ বা অ্যাঙ্গেল ভালভ বলি। মানে আমরা এখানে ল্যান্ডিং ভালভ বা অ্যাঙ্গেল ভালভ যেকোনো একটা ইউজ করতে পারবো। সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। এটা সাধারণত ২.৫ ইঞ্চি বা ৬৫ মিলিমিটার ডায়া হয়। মানে এটা যে যেখান থেকে পানিটা বের হবে হোস পাইপটা আমার কানেক্ট করতে হবে। তো এই ক্লাস 1 সিস্টেমটা সাধারণত যারা ফায়ার ব্রিগেড পারসন মানে দমকল কর্মী বাহিনীরা তারা ইউজ করতে পারবে। আমি, আপনি বা আমজনতা বা যারা বিল্ডিং অকুপেন্ট, বিল্ডিং এর মধ্যে যারা বসবাস করে এরিয়াতে, তারা মূলত হচ্ছে এটা ইউজ করতে পারবে না। ইউজ করতে পারবে যদি হচ্ছে তাদের সেই এটা চালনা বা অপারেট করার মতো ট্রেনিং বা এক্সপেরিয়েন্স বা স্কিল থাকে। আর এই ক্লাস 1 সিস্টেমের সাধারণত আমাদের পানির ফ্লো মিনিমাম ২৫০ জিপিএম ধরতে হয় এবং প্রেশার থাকে হচ্ছে আমাদের মোস্ট রিমোট পয়েন্টে মিনিমাম 6.9 বার। তারপর হচ্ছে ক্লাস 2 সিস্টেম। এই ক্লাস 2 সিস্টেমটা আবার ২ রকমের হয়। একটা হচ্ছে হোজ রেক, একটা হচ্ছে হোজ রিল। বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন মানে আ সাদা যে পাইপ দেখতে পাচ্ছেন এটা টোটালটা ১০০ ফিট হয়। তো এই সাদা পাইপ যেটাভাবে মানে সুন্দরভাবে সাজানো আছে এটাকে আমরা হোজ র‍্যাক বলি। আর ডান পাশে যে গোল মানে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাসেটের ফিতাগুলো থাকে ঐরকম, এটাকে আমরা হোজ রিল বলি। তো এই হোজ র‍্যাক যেটা সেটা সাধারণত ১.৫ ইঞ্চি হয়। আর হোজ রিল যেটা এটা ১.৫ ইঞ্চির কম হয়। তো এটার ডায়ামিটার সম্ভবত ১ ইঞ্চি বা তার আশেপাশে হবে, একটু কম বেশি হতে পারে। মিনিমাম ১ ইঞ্চি হয়। হয়তোবা সামান্য একটু বড় হতে পারে। তো এটা শুধুমাত্র আমরা বিল্ডিং অকুপেন্ট যারা আছি বা বিল্ডিং অকুপেন্ট হলেই হবে না, আমাদের এটা চালনা করার মতো স্কিল বা আমাদের এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে আমরা মূলত এটা ইউজ করতে পারবো। এবং এখানে পানির ফ্লো রাখতে হয় ক্লাস 2 সিস্টেমের জন্য ১০০ জিপিএম এবং এখানে প্রেশার থাকতে হয় ৬৫ পিএসআই বা ৪.৫ বার। এখানে একটা কথা বলিনি সেটা হচ্ছে যখন হচ্ছে আমরা পিএসআই থেকে বারে যাব, তখন আমাদের পিএসআই যে ভ্যালুটা থাকবে এটাকে ১৪.৫ দিয়ে ভাগ দিব। তার মানে ১ বার সমান হচ্ছে 14.5 পিএসআই। সো ৬৫ পিএসআই কে যদি আমি ১৪.৫ দিয়ে ভাগ দেই 4.48 মানে অলমোস্ট 4.5 বার। সো আমাদের পিএসআই যা থাকবে এটাকে ১৪.৫ দিয়ে ভাগ দিব। তাহলে মূলত আমরা প্রেশারটা যেটা হোস্ট পয়েন্টের জন্য বা যেকোনো হাইড্রেট সিস্টেমের জন্য এই প্রেশারের উত্তরটা আমাদের বারে চলে আসবে। অ্যান্ড ফাইনালি ক্লাস 3 সিস্টেম যেখানে এক কথায় ক্লাস 1 এবং ক্লাস 2 দুটো একই সাথে থাকে। এখানে ক্লাস 1, ক্লাস 2 চাইলে হচ্ছে আমরা এরকম আলাদা বাম পাশে যে র‍্যাক দেখতে পাচ্ছেন এটার মধ্যে বসায় দিতে পারি। অথবা ক্লাস 2 সিস্টেমটা উপরে থাকবে আর ক্লাস 1 টা বাইরে এভাবে নেকেড বা ওপেন বা উন্মুক্ত থাকবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় যে এই ক্লাস 2 হোস্ট বক্সের ভিতরেই এই ল্যান্ডিং ওয়ালটার ভিতরে বাইফোর্স ঢুকায় দেওয়া হয়। এটা আসলে টেকনিক্যালি দেওয়াটা ঠিক না। কেন এটা যখন আমরা অপারেট করব, ওই যে নিচে যে আমাদের ইয়াটা দেওয়া আছে চাবির মতো যে ওপেনিংটা, ভালভের ওপেনিংটা, এটা তখন অপারেট করা একটু কষ্ট হয়ে যায়। সো যদি হচ্ছে আপনারা এটা বক্সের মধ্যে দিতে চান সমস্যা নাই। কিছু ব্র্যান্ড আছে যাদের এই ক্লাস 1 এর জন্য আলাদা বক্সই পাওয়া যায়। বক্সের ভিতরে অ্যাটাচ করে দিতে হবে। আর যদি অ্যাটাচ করতে না পারেন তাহলে এভাবে ওপেন রাখবেন। বাট ভুলেও ক্লাস 2 হোজ রেকের মধ্যে কখনো এটা বাই ফোর্স ভিতরে ঢুকাই দিবেন না। তো এটাগুলো হচ্ছে ক্লাস 3 সিস্টেম। তো প্রত্যেকটা ক্লাস আমাদের কোন রেফারেন্সে বলা আছে সেটা চ্যাপ্টারের ডিটেইলে রেফারেন্স দেয়া আছে। অ্যান্ড ফাইনালি আমরা পড়বো আমাদের স্ট্যান্ড পাইপের লাস্ট টপিক সেটা হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড লোকেশন। মানে এই স্ট্যান্ড পাইপগুলো আমরা সাধারণত কোথায় দিব এবং হচ্ছে এটা ইনস্টলেশন হাইট কতটুকু হবে। তো টেকনিক্যালি এই হোজের বক্সগুলো সাধারণত আমাদের যে এক্সিট পয়েন্ট থাকে এক্সিট পয়েন্টের বাইরে দিই। এগুলা বসানোর আলাদা ক্রাইটেরিয়া আছে। ল্যান্ডিং ভালভগুলো সাধারণত আমরা স্টেয়ারে বসাই। আর এই হোজ রেকগুলো সাধারণত আমরা ফ্লোরের ভিতরে বসাই। কেননা ল্যান্ডিং ভালভ বা অ্যাঙ্গেল ভালভ মানে ক্লাস 1 সিস্টেমটা যেহেতু দমকল কর্মীর বাহিনীরা ইউজ করবে, এটা আমাদের ফ্লোরের বাইরে থাকবে। বিল্ডিংয়ের ভিতরে বাট ফ্লোরের বাইরে এবং সেটা সিঁড়ির মধ্যে থাকবে। আর যখন হোজ র‍্যাক বা হোজ রিল বসাবো এটা নিয়ম হচ্ছে ফ্লোরের ভিতরে থাকবে। কেননা ফ্লোরের ভিতরে কারা থাকে? বিল্ডিং অকুপেন্ট। সো আগুন লাগলে সবার আগে তারা বলতে যারা এটা ইউজ করতে পারে তারাই শুধুমাত্র ফ্লোরের ভিতর থেকে ইউজ করতে পারবে।
সো যদি ফ্লোরের ভিতরে ইউজ করতে কোনো কারণে প্রবলেম হয় তাহলে অথরিটির রুলস অনুযায়ী চাইলে ওই ক্লাস 2 হোস্ট বক্সটা আমরা ক্লাস 1 এর সাথে বাইরে এখানে একসাথে অ্যাটাচ করে দিতে পারি। মানে ধরেন আমার এখানে সিঁড়ি হচ্ছে ২ টা। ২ টাতে যেহেতু আমি ল্যান্ডিং ওয়াল দিচ্ছি, আবার ফ্লোরের ভিতরে কথা ধরেন স্পেসিং বা কভারেজ অনুযায়ী আমার এইখানে একটা, আবার এইখানে একটা ওয়ালের পাশে ২ টা ক্লাস 2 দেয়া লাগতেছে। তার মানে টেকনিক্যালি এই ফ্লোরে আমার ২ টা ক্লাস 1, 2 টা ক্লাস 2 লাগতেছে। সো এই পাশে সব ক্লাস 1 বাইরে, আবার ফ্লোরের ভিতরে সব ক্লাস 2। সো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে ক্লাস 2 এবং ক্লাস 1 ২ টা একসাথে আমরা এইখানে ইউজ করতে পারি অ্যাজ পার আরএসসি গাইডলাইন। কারণ দেখা গেছে যে যখন আমরা ফ্লোরের ভিতরে ফায়ারের সাথে যদি ফাইট করতে যাই, যদি কোনো কারণে আমরা ভয় পাই বা সন্দেহ থাকে যে আমরা পারবো না, এজন্য সবচেয়ে বেটার হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 মানে ক্লাস 3 ২ টা একসাথে ঠিক এইভাবে আমাদের হ্যান্ড নোটে যে ছবি দেওয়া আছে ২ টা একসাথে তখন হচ্ছে আমরা এই ফ্লোরের বাইরে বাট সিঁড়ির মধ্যে রাখবো। এখানে ক্লাস 3 বসাই দেবো। যেমন এখানে আমি ক্লাস 3 বসাইছি, সিম্বল দেখাইছি। তার মানে এখানে আমার ক্লাস 1 এবং ক্লাস 2 ২ টা একই সাথে আছে। আচ্ছা, ইনস্টলেশন ক্রাইটেরিয়া যেটা আমি বলতেছিলাম। আচ্ছা, এটা আমাদের মূলত কতটুকু উচ্চতায় বসাতে হবে? আচ্ছা, ১ম এ বলা আছে এটা আমাদের এমনভাবে বসাতে হবে যাতে এটা আনঅবস্ট্রাক্টেড থাকে। মানে সেম অ্যাজ কল পয়েন্টের মতো। এটার আশেপাশে এমন কোনো অবজেক্ট, বস্তা বা কিছু রাখা যাবে না। যাতে দূর থেকে দেখলে মনে হয় যে এখানে একটা হোস্ট বক্স আছে। অন্য কোনো কিছু যদি আমি রাখি তাহলে কিন্তু এটা ব্লকেজ দেখাবে। তখন মনে হবে যে এখানে মনে হয় কোনো হোস্ট বক্স নেই। সো তখন একটা এরর হইতে পারে ফায়ার ফাইটিং এর সময়। তারপর হচ্ছে এইটার উচ্চতাটা থাকতে হবে আমার ৩ ফিট থেকে ৫ ফিটের মধ্যে। ৩ ফিট থেকে ৫ ফিটের মধ্যে কিভাবে? আমাদের এখানে অ্যারো দিয়ে দেখায় দিছি। ধরেন আপনি শুধু ল্যান্ডিং ভালভ বসাবেন। তাহলে ল্যান্ডিং ভালভের উচ্চতাটা হবে মানে আপনার ফ্লোর লেভেল থেকে, যেখানে আপনি দাঁড়ায় আছেন বা যেখানে আপনি ল্যান্ডিং ভালভটা বসাবেন, সেই ফ্লোর থেকে মিনিমাম ৩ ফিট, ম্যাক্সিমাম ৫ ফিট এর মধ্যে বসাতে হবে। আর যদি শুধু ক্লাস 2 বসান, তাহলে ক্লাস 2 র ভিতরে একটা অ্যাঙ্গেল ভালভ দেখতে পাবেন। অ্যাঙ্গেল ভালভটা কোথায়? এই যে অ্যাঙ্গেল ভালভ। উপরে যে কালো ভালভটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা অ্যাঙ্গেল ভালভ বলি। উপরে যেটা বক্সের মধ্যে দেওয়া আছে এটা হচ্ছে ক্লাস 2 র জন্য। আর নিচে যে অ্যাঙ্গেল ভালভ এটা হচ্ছে ক্লাস 1 এর জন্য। সো যদি আপনি শুধু হোজ র্যাক বসান, ধরেন আপনি ল্যান্ডিং ভালভ বসাচ্ছেন না, শুধুমাত্র হোজ র্যাক ফ্লোরের ভিতরে বসাচ্ছেন অ্যাজ পার রুলস অনুযায়ী। তাহলে এই যে অ্যাঙ্গেল ভালভটা দেখতে পাচ্ছেন, এইটাও আমার ফ্লোর লেভেল থেকে ৩ ফিট, ম্যাক্সিমাম ৫ ফিট এর মধ্যে থাকতে হবে। আর যখন ক্লাস 3 বসাবেন, মানে একই সাথে ২ টাই বসাবেন, তখন ২ টা আপনাকে অ্যাডজাস্ট করে বসাতে হবে। ধরেন আপনি ল্যান্ডিং ভালভটা বসালেন একদম ৩ ফিটে, আর এটা ল্যান্ডিং ভালভ বসালেন ৩ ফিটে, আর ক্লাস 2 যে হোজ কানেকশন যেটা বসানো আছে হোজ জ্যাক, এটার অ্যাঙ্গেল ভালভ এটা আছে ৫ ফিটে। মোট কথা ২ টাই ৩ ফিট থেকে ৫ ফিটের মধ্যে অ্যাডজাস্ট করে আপনাকে বসাতে হবে। তো এই হচ্ছে আমাদের ফায়ার স্ট্যান্ডবার্গ সিস্টেমের ইনিশিয়াল একটা ধারণা। মূলত হচ্ছে আমরা ফায়ার স্ট্যান্ডবার্গ কিভাবে পড়বো অ্যাজ পার এনইপি 14 অনুযায়ী। আচ্ছা, আমাদের পরবর্তী যে টপিকটা আছে, আমরা এনইপি 14 এর কোডটা আপাতত ক্লোজ করে দিই। আমাদের পরবর্তী যে টপিকটা হচ্ছে এটা হলো স্প্রিংক্লার সিস্টেম। তো স্প্রিংক্লার সিস্টেমের জন্য সাধারণত হচ্ছে আমরা এনইপি 13 ফলো করি। আমাদের ফায়ারের প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য এরকম আলাদা, আলাদা কোড ফলো করতে হয়। তো এখন আমরা স্প্রিংক্লার নিয়ে সামান্য একটু আলোচনা করব। স্প্রিংক্লার নিয়ে খুব ডিটেইল এখানে আলোচনা করব না। আমাদের প্রত্যেকটা রেফারেন্স এখানে হ্যান্ড নোটে ডিটেইল দেওয়া আছে। বাট এই ডেমো হ্যান্ড নোটে এখন যেগুলা পড়াবো সেগুলা মানে তেমন একটা রেফারেন্স নাই। এগুলো একদম মানে অ্যাজ ইউজুয়াল সব কোড বা সব ইয়ার জন্য সেম। তো এগুলো হচ্ছে এখন আমাদের শর্টলি আমরা ডিসকাস করব। এক কথায় ফায়ার স্প্রিংক্লার সিস্টেম কি? যখন হচ্ছে আমার কোথাও মানুষজন উপস্থিত থাকবে না বা যেখানে হচ্ছে আমার ফায়ার ফাইটিং ইকুইপমেন্টগুলো আমরা ম্যানুয়ালি ইউজ করতে পারবো না, তখন আগুন লাগলে যাতে আগুন লাগার সাথে, সাথে বা একটা নির্দিষ্ট টেম্পারেচার আমাদের স্প্রিংক্লার সিস্টেমটা আছে সেটা ফেটে পানি বের হয় এবং দমকল কর্মী বাহিনীরা আসার আগ পর্যন্ত বা ওইখানে অ্যালার্ট হওয়ার আগ পর্যন্ত যাতে স্প্রিংক্লার সিস্টেমে একটা নির্দিষ্ট পরিমাণ আমার ফায়ার ফাইটিং মানে টাইম ডিউরেশন অনুযায়ী আমরা পেয়ে থাকি। তো ফায়ার স্প্রিংক্লারের মূল উদ্দেশ্য কি? যে আমাদের যে মৃত্যু এবং যে দুর্ঘটনাগুলো আছে সেগুলো থেকে বাঁচায়। তারপর ফায়ার ফাইটারদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকে। তারপর হচ্ছে আমাদের সম্পদ এবং যে মূল্যবান মানে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শনগুলো আছে সেগুলো রক্ষা করে। তারপর হচ্ছে আগুন লাগার পর কিছু এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট থাকে যেগুলো থেকে রক্ষা করে। তো এগুলাই মূলত হচ্ছে ফায়ার স্প্রিংক্লার সিস্টেমের মূল উদ্দেশ্য। তারপর হচ্ছে আমরা এখন পড়ব ফায়ার স্প্রিংক্লার সিস্টেমের কিছু মিথ বা প্রচলিত কুসংস্কার যে আসলে এগুলা বাস্তবে সত্যি কিনা। প্রথমটা হচ্ছে কি, অল ফায়ার স্প্রিংকলার হেডস গো অফ টুগেদার, মানে আগুন যখন লাগে তখন কি সবগুলো স্প্রিংকলার ফেটে যায়? উত্তর হচ্ছে না। শুধুমাত্র যে সমস্ত স্প্রিংকলার নিচে ফায়ারটা ট্রিগার করবে বা টেম্পারেচার বেড়ে যাবে সেগুলোই মূলত ফাটবে। ওয়াটার ফ্রম দ্য স্প্রিংকলার কজেস মোর ড্যামেজ দেন ফায়ার। তো স্প্রিংকলার থেকে যে পানিটা বের হয় এটা মূলত যে ড্যামেজটা করে সেটা আগুন থেকেও বেশি ড্যামেজ করে। তো উত্তর হচ্ছে এটা আসলে কিছু ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল। কেননা স্প্রিংকলার যখন হচ্ছে আমাদের পানি বের হয়, তো এখানে যতটুকু পানি দরকার সেটা আমরা কন্ট্রোল করতে পারি। যখন হচ্ছে আগুন নিভে যাবে তখন সাথে, সাথে আমাদের রাইজারের গোড়ায় বা জোন কন্ট্রোল ভাবে যে আমাদের গেট ভালভ থাকবে সেটা ক্লোজ করে দিলে দেন ওইখানে আর পানি ফ্লো হবে না। যতটুকু ছিল টার্গেট করা ততটুকুই পানি ফ্লো হবে।
স্মোক ডিটেক্টর উইল অলওয়েজ প্রোভাইড এনার প্রোটেকশন। একটা স্মোক ডিটেক্টর হচ্ছে আমাদের যে কোনো ফায়ার ইনসিডেন্টে আমাদের যথেষ্ট পরিমাণে প্রোটেকশন দিবে। উত্তর হচ্ছে স্মোক ডিটেক্টর তো হচ্ছে আমার আর্লি ডিটেক্ট করবে, তখন হচ্ছে আমাদের জীবন সেটা আমরা নিয়ে ওখান থেকে ত্যাগ করতে পারবো। কিন্তু আমাদের যে ম্যাটেরিয়ালসগুলো যেগুলো থাকে, যেগুলো বার্ন করবে, সেগুলো তো হচ্ছে স্প্রিংকলার ছাড়া কোনো ওয়েতে আমরা ওয়েট করতে মানে নিভাতে পারবো না। এই জন্য মূলত স্প্রিংকলারটা মূলত হচ্ছে আমাদের মানে জীবন তো রক্ষা করে আমরা ডিটেকশনের মাধ্যমে, আর আমাদের যে ফায়ারটা আরও গ্রো করে পুরো সিস্টেম বা আমাদের বিল্ডিংটার ক্ষতি করে সেখান থেকে রক্ষা করে। স্প্রিংকলার গো অফ অ্যাক্সিডেন্টলি, মানে স্প্রিংকলারগুলো কি আগুন ছাড়াও হঠাৎ করে ঠাস করে বাস বা অন্য কোনো মানে এক্সপ্লোজ হয় কিনা? উত্তর হচ্ছে এই ঘটনাটা সাধারণত প্রতি ১৬ মিলিয়নে একটা হয়ে থাকে, খুব বেশি কম। তার মানে বলতে পারেন ১৬ মিলিয়ন মানে অলমোস্ট কোটির কাছাকাছি, বা ধরে নেন ১,০০,০০০ বা ২,০০,০০০ স্প্রিংকলার দুর্ঘটনায় সাধারণত হয়তো একটা বা দুইটা ঘটে থাকে। এটা অনেকাংশে ঘটতে পারে যদি স্প্রিংকলারের কোনো লুজ বা টাইটেনিং হয়, বা দেখা গেছে যে আপনি যে ফ্লোরে স্প্রিংকলার লাগানো আছে ওইখানে এমন বড় বড় মালামাল নিয়ে যাচ্ছে, ধরেন স্প্রিংকলার এখানে লাগানো আছে, মালামাল হয়তো কোনো কারণে স্প্রিংকলারের সাথে লেগে গেল বা স্প্রিংকলারটা বাঁকা হয়ে গেল, তখন কোনো কারণে হঠাৎ করে সেটার ম্যাল ফাংশনে ফেটে যেতে পারে। উইথ অ্যান্ড উইদাউট আ ফায়ার স্প্রিংকলার সিস্টেম, এক কথা এখানে যে ছবিটা আছে সেটা আপনারা দেখলেই পড়তে পারবেন যে আগুন যখন লাগে তখন ফায়ার ফাইটার আসার আগ আগ পর্যন্ত ওয়েট করতে করতে সেই বাড়িটা পুরোটা জ্বলে ছারখার হয়ে যায়। বা যখন স্প্রিংকলার সিস্টেমটা থাকে তখন ফায়ার ফাইটার আসার আগ পর্যন্ত পানি অনেকাংশে আগুনটা নিভায় ফেলে। দেন ফায়ার ফাইটাররা কী করে, যদি আদার্স কোনো প্রবলেম থাকে সেটা তখন তারা হোস সিস্টেমের মাধ্যমে ফাইট করতে পারে এবং ভিতরে যারা আটকা আছে এই ফাঁকে তাদেরকে বের করে আনতে পারে। অ্যান্ড তারপরে যদি সময় বা এফোর্ট থাকে তাহলে ঘরের ভিতর মূল্যবান যে সমস্ত জিনিসপত্র সেগুলোও তারা সরায় আনতে পারে। তারপর এখানে ফায়ার স্প্রিংকলার ইনস্টলেশনের কিছু শর্ত বলা আছে, যা ফায়ার স্প্রিংকলার যখন আমরা ইনস্টল করব আমাদের প্রপার টেকনিশিয়ান, প্রফেশনাল ইঞ্জিনিয়ার, টিএনসি পারসন দ্বারা এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো স্প্রিংকলার সিস্টেম মূলত কীভাবে কাজ করে, এখানে মূলত আমাদের একটা ফিউজ বাল্ব থাকে, এখানে আমাদের একটা গ্লিসারিন বেসড লিকুইড থাকে যেটা সাধারণত হিট যতবার এটা তত তাপমাত্রা বাড়তি হওয়ার সাথে সাথে বা এক্সপ্যান্ড হতে থাকে, দেন এটা ফেটে যায়, এক কথা যদি আমরা বলি। তারপর স্প্রিংকলার সিস্টেম সাধারণত অ্যাক্টিভেশনের উপর ভিত্তি করে ৪ রকমের হয়ে থাকে। ওয়েট পাইপ, ড্রাই টাইপ, ডিলিউজ টাইপ এবং প্রি অ্যাকশন টাইপ। এই প্রি অ্যাকশন টাইপ আবার ২ রকম হয়। একটা হচ্ছে সিঙ্গেল ইন্টারলক টাইপ, একটা হলো ডাবল ইন্টারলক টাইপ। এগুলোর আবার আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস আছে। তো আমাদের এই স্প্রিংকলারের কোর্সে শুধুমাত্র আমরা ওয়েট পাইপ সিস্টেমটা পড়ব। এখানেও ড্রাই পাইপ বলা আছে, একদম ড্রাই স্ট্যান্ড পাইপের মতোই। বোঝাই যাচ্ছে যে শীতপ্রধান দেশে আমরা সাধারণত এই ড্রাই পাইপটা ইউজ করে থাকবো। যেহেতু এখানেও পানি জমে ফ্রিজিং হওয়ার সম্ভাবনা থাকে। সো শীতপ্রধান দেশে আমরা ড্রাই পাইপটা ইউজ করব। সো আমাদের কোর্সে ওভারঅল হচ্ছে আমরা ওয়েট পাইপটা নিয়ে আলোচনা করব। এছাড়া ডিলিউজ, প্রি অ্যাকশন সিঙ্গেল, তারপর প্রি অ্যাকশন ডাবল, এগুলো আপনারা অনলাইন থেকে আরও ডিটেইল পড়তে পারবেন। তো অটোমেটিক স্প্রিংকলার কি, এটার হচ্ছে ডেফিনিশন আমরা পড়ব, যে মূলত অটোমেটিক স্প্রিংকলার টাইপ অফ ফায়ার স্প্রিংকলার, যেটা সাধারণত হচ্ছে আগুন লাগার সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার রেটিং আছে। এটা হিট অ্যাক্টিভেট যে এলিমেন্ট আছে সেটা টেম্পারেচার যখন এক্সপ্যান্ড করবে দেন এটা ফেটে সেখান থেকে পানি বের হবে। একটা অটোমেটিক স্প্রিংকলারে কী কী কম্পোনেন্ট থাকে, মূলত একটা অরিফিস থাকে যেটা মূলত হচ্ছে আমরা ঘুরায় ঘুরায় আপরাইট হলে এটা পাইপ ব্রাঞ্চ পাইপের উপরে বসাই, পেন্ডেন্ট হলে ব্রাঞ্চ পাইপের নিচে বসাই, যেটা মূলত পাইপের সাথে অ্যাটাচ করে থাকে। তারপরে থ্রেডিং থাকে যেটা প্যাচ, যে প্যাচটা দিয়ে হচ্ছে আমাদের মানে ব্রাঞ্চ যে পাইপের মধ্যে যে নিপল থাকে, নিপলের মধ্যে এটা তখন আমাদের ঘুরায় ঘুরায় যে রেঞ্জ থাকে রেঞ্জ দিয়ে এটা আটকায় দিতে হয়। তারপরে একটা প্লাগ থাকে, প্লাগটা হচ্ছে মূলত আমাদের যে লিকুইড ফিল্ড গ্লাস বাল্বটা থাকে ওইটা হচ্ছে নিচেকে আটকায় ধরে, একটা প্লেটের মতো ছোট দেখতে পারবেন। তারপর থাকবে হচ্ছে ফ্রেম, যেটা হচ্ছে আমাদের স্প্রিংকলার যে স্ট্রাকচারটা আছে যেটাকে আটকায় ধরে রাখে। দেন ফাইনালি ডিফ্লেক্টর। ডিফ্লেক্টর মানে হচ্ছে স্প্রিংকলারের যে হেডটা বা মাথাটা, যেখানে পানি স্ট্রাইক করে বা পানি ধাক্কা লেগে ওয়াটার স্প্রে প্যাটার্নটা ছড়ায় পড়ে। অ্যান্ড ফাইনালি সিল লিকুইড ফিল গ্লাস বাল্ব, এখানে লাল কালারের একটা গ্লাস দেখতে পাবেন। তো এই লাল কালারটা কিন্তু সব স্প্রিংকলারের ক্ষেত্রে থাকে না, এই কালারগুলো সাধারণত স্প্রিংকলারের যে টেম্পারেচার কোড বা স্পেসিফিকেশন আছে এই অনুযায়ী হয়ে থাকে। এক্ষেত্রে সাধারণত মিনিমাম 57 ডিগ্রি সেন্টিগ্রেডের স্প্রিংকলার বানানো হয়ে থাকে। 57 ডিগ্রি স্প্রিংকলার যেটা, সেটা সাধারণত গ্লাস বাল্বটা হলুদ কালার হয়, 68 ডিগ্রিটা লাল কালার হয়। তারপর হচ্ছে কমলা কালারটা 57 ডিগ্রি, লালটা 68, হলুদটা 79, সবুজটা হচ্ছে 93, নীলটা 141, তারপর হচ্ছে আ বেগুনিটা যেটা সেটা হচ্ছে ১৬৩, এগুলা সাধারণত হাই হ্যাজার্ড হয়। তবে এখন পর্যন্ত আমার দেখা মতে সবচেয়ে কমন হচ্ছে 68 ডিগ্রি। কেননা আমরা 68 ডিগ্রির নিচে সাধারণত কোনো স্প্রিংকলার ইউজ করি না। তারপর ৬৮ র উপরে ৭৯, ৯৩ বা আদার হ্যাজার্ড বা আদার টেম্পারেচার ক্লাসিফিকেশন অনুযায়ী আমরা স্প্রিংকলার ইউজ করব কিনা সেটা তখন আমাকে ওই এরিয়ার অ্যাপ্লিকেশন দেখতে হবে, যে ওই ফ্লোর এরিয়াতে যে টেম্পারেচার উঠে এটা নরমালি কি ৬৮-র বেশি উঠে নাকি কম উঠে। যদি নরমাল, যেহেতু আমরা বলছি ৬৮ মিনিমাম আমরা ধরে থাকি আমাদের দেশের টেম্পারেচার সাপেক্ষে,
তো ৬৮ উপরে আমরা ৭৯-৯৩ যাবো কিনা তখন ওইখানে আবার রুম টেম্পারেচার দেখতে হবে। যে নরমালি একটা জায়গায় যদি ৬৮ উপরে উঠে, এখানে তো আর ৬৮ দেয়া যাবে না। তখন আমাকে এর থেকে হায়ার টেম্পারেচারের স্প্রিংকলার দিতে হবে। তো মিনিমাম হচ্ছে আমরা 68 ডিগ্রি সেন্টিগ্রেড স্প্রিংকলার ইউজ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর যেহেতু এখানে টেম্পারেচার স্পেসিফিকেশনের কথা বলা আছে, স্প্রিংকলারের জন্য সাধারণত মিনিমাম 68 ডিগ্রি সেন্টিগ্রেডের স্প্রিংকলার ইউজ করতে হয়। আর নরমালি আমরা যে হিট ডিটেক্টরগুলো ইউজ করে থাকি অ্যাজ পার ইউএল লিস্টেড, এগুলো সাধারণত 57.2 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার হয়ে থাকে এবং এগুলা আরও হায়ার টেম্পারেচার হয়ে থাকে। তো মিনিমাম হিট ডিটেক্টরের ক্ষেত্রে 57.2 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্প্রিংকলারের জন্য 68 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এইগুলো হচ্ছে আমাদের স্প্রিংকলারের ওভারভিউ। স্প্রিংকলারের পরে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফায়ার পাম্প। ফায়ার পাম্পটা সাধারণত হচ্ছে আমরা এনইপি 20 কোড অনুযায়ী সাধারণত ফলো করে থাকি। তো ফায়ার পাম্প সাধারণত নরমালি 4 রকমের হয়ে থাকে। তো এই 4 রকমের ফায়ার পাম্পের মধ্যে আমরা মূলত একটা পাম্প নিয়ে আমাদের এই কোর্সে আলোচনা করব, সেটা হচ্ছে হরাইজন্টাল স্পিড কেস টাইপ। হরাইজন্টাল স্পিড কেস পাইপ আমরা পাম্পটা এটা নিয়ে আলোচনা করব। তো তার আগে হচ্ছে আমাদের পাম্পের কিছু জেনারেল স্পেসিফিকেশন বা নলেজ রাখতে হয়। এটা একটু আমি জাস্ট ইন শর্টে বলতেছি। এটা হচ্ছে আমাদের ফায়ার পাম্প হ্যান্ড নোটের টপ পেজ। তো ফায়ার পাম্প আমরা কেন ইউজ করি এটা আমরা সবাই জানি, যে মূলত আমাদের স্ট্যান্ড পাইপ স্প্রিংকলার এই সিস্টেম যখন আমরা ইউজ করে থাকি, তখন আমাদের ফায়ার পাম্প হচ্ছে ওই সিস্টেমে হচ্ছে আমার পানি সাপ্লাই করে মূলত মোস্ট রিমোট পয়েন্ট পর্যন্ত বা টোটাল এরিয়াতে আমার ফায়ার হাইড্রেন্ট সিস্টেমে যাতে পানি একটা নির্দিষ্ট পরিমাণ ভলিউম এবং প্রেশার থাকে, এটার জন্য মূলত হচ্ছে আমাদের ফায়ার পাম্প সিস্টেমটা অনসাইট ইনস্টল করতে হয়। তবে একটা ফায়ার পাম্প সিস্টেমে বেসিক কিছু কম্পোনেন্ট থাকে সাকশন এবং ডিসচার্জ পার্টে, এটা হচ্ছে আমাদের এখানে পয়েন্টিং করে বলা আছে, বাট এই পার্টটা হচ্ছে আমরা একটু ড্রয়িং থেকে দেখব। আমাদের যে 2D ড্রয়িং এবং সেকশনাল ভিউ আছে সেখান থেকে সামান্য একটু ধারণা আলোচনা করব। তারপর একটা ফায়ার পাম্প সেটের মধ্যে সাধারণত আমরা 3টা পাম্প ইউজ করে থাকি। একটা হচ্ছে ইলেকট্রিক পাম্প যেটা মেইন পাম্প, তারপর ডিজেল পাম্প যেটাকে আমরা ব্যাকআপ পাম্প বা স্ট্যান্ড বাই পাম্প বলে থাকি। আর একটা হচ্ছে জকি ফায়ার পাম্প যেটাকে আমরা প্রেশার মেইনটেন্যান্স পাম্প বলে থাকি, এবং এটাই 24 ঘন্টায় সবসময় অনবরত আমার একটা মিনিমাম প্রেশার আছে যেটা, এবং হচ্ছে মিনিমাম যে পানি ডিমান্ড সেটা সবসময় ফ্লো দিতেই থাকে, এটা কখনো থামবে না, ননস্টপ। আর আগুন যখন লাগবে তখন আর জকি পাম্প চলবে না, তখন সবার আগে ইলেকট্রিক পাম্প চলবে। যদি ইলেকট্রিক পাম্পে কোনো প্রবলেম হয়, এরর দেখা দেয়, ট্রাবল দেখা দেয়, দেন কমান্ড অটোমেটিক ডিজেল পাম্পে চলে যাবে। ওকে, যেটা আমরা বললাম, ফায়ার পাম্প সাধারণত 4 রকমের হয় মেকানিক্যাল অ্যাপ্লিকেশনের ভিত্তি করে। হরাইজন্টাল স্পিড কেস, হরাইজন্টাল এন্ড সাকশন, ভার্টিক্যাল ইনলাইন, ভার্টিক্যাল টারবাইন। তো সবচেয়ে যে কমন পাম্পটা আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে হরাইজন্টাল স্পিড কেস টাইপ। তো এটার সুবিধা হচ্ছে এটা বি বিভিন্ন রকমের ফ্লো এবং হেডের মধ্যে আমরা পাবো। মানে ৭৫০, ১০০০, ১২৫০, ১৫০০, ১৭৫০ বিভিন্ন জিপিএম এর আবার এগুলো বিভিন্ন প্রেশার আছে ৮ বার, ৯ বার, ১০ বার, ১১ বার, ১২ বার, ১৪ বার, ১৬ বার। এটা আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন অনুযায়ী ডিপেন্ড করবে। আবার যেই ব্র্যান্ড পাম্প বানাচ্ছে তাদের আবার ওই বারের ওই জিপিএম এর পাম্প আছে কিনা সেটা আবার দেখতে হবে। না হলে অন্য ব্র্যান্ডে যেতে হবে। যদি সেই ব্র্যান্ডের সেই বারের পাম্প না পাওয়া যায় তাহলে পাম্প যারা বানায় তাদের সাথে কথা বলতে হবে যে আমাদের এরকম একটা পাম্প লাগবে, আপনারা ওই অনুযায়ী হচ্ছে আপনাদের ফ্যাক্টরি থেকে বা এটা বানায় দিতে পারবেন কিনা বা এটা স্পেসিফিকেশন অনুযায়ী হবে কিনা, দেন ওটা তখন আমাদের চেক করতে হবে। তবে টেকনিক্যালি ক্যালকুলেশনের মধ্যে আমরা যা পাই ওর মধ্যেই হচ্ছে সব কোম্পানি বানায় অ্যাজ পার এনইপি স্ট্যান্ডার্ড অনুযায়ী। তো এই পাম্পটা ইলেকট্রিক এবং ডিজেল আপনারা দুইভাবেই পাবেন। এটার অসুবিধা কি, ড্রব্যাক, সেটা হলো লার্জ ফ্লোর স্পেস রিকোয়ারমেন্ট। মানে হরাইজন্টাল স্পিড কেস পাম্প যখন আমরা বসাবো বা ইনস্টল করবো এটার জন্য একটু বড় পরিমাণে জায়গা লাগে। তারপর হচ্ছে মোর কস্টলি, এটার দাম একটু বেশি হয়ে থাকে। মোর ডিফিকাল্ট টু সার্ভিস, এটার সার্ভিসিংটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। তারপর হচ্ছে হরাইজন্টাল এন্ড সাকশন। হরাইজন্টাল এন্ড সাকশন সাধারণত মূলত হচ্ছে আমাদের যে সমস্ত মানে পাম্প রুম ছোট, মডারেট ফ্লোর স্পেস লাগে সেই সমস্ত জায়গায় হচ্ছে আমরা এন্ড সাকশন পাম্পটা ইউজ করি। তারপর এই পাম্পটা আমাদের ইলেকট্রিক ডিজেল দুইটাতেই আমরা পাবো, কোনো সমস্যা নাই। ড্রব্যাক কি, এই পাম্পটা ম্যাক্সিমাম হয়তো ১৫০০ জিপিএম পর্যন্ত পাওয়া যেতে পারে। তারপর ভার্টিক্যাল ইনলাইন। ভার্টিক্যাল ইনলাইন পাম্প এখন পর্যন্ত আমি ফ্রম মাই এক্সপেরিয়েন্স এখন পর্যন্ত আমি কোথাও ভার্টিক্যাল ইনলাইন পাম্পটা দেখি নাই। এটা তেমন একটা ইউজ হয় নাই মনে হয় সম্ভবত আমাদের দেশে। তারপর হচ্ছে ভিটি পাম্প যেটাকে আমরা ভার্টিক্যাল টারবাইন পাম্প বলি। তো যে সমস্ত পানির সোর্স সাধারণত আমাদের হরাইজন্টাল লেভেল থাকে না, মাটির নিচে থাকে, মানে নেগেটিভ সাকশনে থাকে, সেখানেই মূলত হচ্ছে আমাদের এই ভার্টিক্যাল টারবাইন পাম্পটা ইউজ করতে হয়। এই ভার্টিক্যাল টারবাইন পাম্পটা হচ্ছে আমরা ইলেকট্রিক এবং ডিজেল ২ ফরম্যাটেই পাবো, এবং এই পাম্প দুটো হচ্ছে আমরা বিভিন্ন রকমের ফ্লো এবং বিভিন্ন রকমের যে প্রেশার আছে সেই রেঞ্জে আমরা পাবো। ড্রব্যাক কি, এটা মোর কস্টলি। মানে এই যখন আমরা মূলত কি বলে ভার্টিক্যাল টারবাইন পাম্পে যাবো, এটা নরমালি আমরা যেরকম হরাইজন্টাল স্প্লিট কেস বা হরাইজন্টাল ইনসার্শন যে পরিমাণ কস্ট লাগে, এটাতে তার প্রায় ডাবলের কাছাকাছি কস্টিং পড়ে যায়। মোর ডিফিকাল্ট টু সার্ভিস অ্যান্ড ইনস্টল, যেহেতু এটা অনেক বড়, বড় ইকুইপমেন্ট, মানে এটা ম্যান পাওয়ারও বেশি লাগে, এছাড়াও এক্সট্রা অনেক ইকুইপমেন্ট লাগে এটা বসানোর জন্য। সেটা সার্ভিসিং প্লাস ইনস্টল করতে একটু কষ্ট লাগে।
তারপর হচ্ছে আইটিএম, ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স অফ ফায়ার পাম্প। সো আমাদের এক কথায় ম্যানুফ্যাকচারের যে গাইডলাইন এবং ইনিপির যে স্ট্যান্ডার্ড আছে ওইটা ধরেই মূলত আমাদের ফায়ার পাম্প সিস্টেম ইনস্টল এবং মেইনটেইন করতে হবে ওভারঅল সবসময়। তো এই হচ্ছে জাস্ট ওভারঅল ফায়ার পাম্প সম্পর্কে আমাদের একটা ডেমো হ্যান্ড নোট। আমরা যদি একটু ড্রয়িংয়ে যাই, জাস্ট ড্রয়িং দেখে আমরা একটু আলোচনা করবো যে ফায়ার পাম্প রুমে কী কী থাকে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফায়ার পাম্প রুমের ড্রয়িং। আমাদের বাম পাশে যে ড্রয়িং লেআউটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2D ড্রয়িং, মানে টপ ভিউতে যেখান থেকে আমরা দেখতে পাবো। আর পাশে যে ড্রয়িংটা দেওয়া আছে এটা হলো সেকশনাল ভিউ। আমাদের যেহেতু 3টা পাম্পই লাগে এইখানে, ইলেকট্রিক পাম্প, ডিজেল পাম্প, জকি পাম্প, সরি ইলেকট্রিক, জকি এবং ডিজেল। এই 3টা পাম্পের ইন্ডিভিজুয়াল সেকশনাল ভিউ এখানে দেওয়া আছে। যদিও আরএসসিতে যখন হচ্ছে আমরা ডকুমেন্ট সাবমিট করি, ড্রয়িং সাবমিট করি, তখন এই 3টা এতগুলো আমাদের মানে সাবমিট করার প্রয়োজন হয় না, যতটুকু আমি দেখছি। যেকোনো একটা, জকি না, হয় ইলেকট্রিক অথবা ডিজেল, যেকোনো 2টার একটা সেকশনাল ভিউ জমা দিলে হয়। বাট আপনি যদি 3টা একসাথে জমা দেন ইটস ফাইন। এটা একটু বেটার ডিটেইলিং হয়। তো এখানে মূলত আমাদের সাকশন ডিসচার্জে বিভিন্ন রকমের কম্পোনেন্টস আছে এবং এগুলো অ্যাজ পার এনইপি 20 পাম্পের ভেরিয়েশন, মানে পাম্প কত জিপিএম অনুযায়ী এগুলো হচ্ছে আমাদের বসাতে হবে। এটার টেবিল হচ্ছে আমরা তখন আলোচনা করব। এবং এই সেকশনাল ভিউতে সাধারণত আমাদের যে সমস্ত ইকুইপমেন্ট লাগে এগুলো হচ্ছে মানে পাম্পের স্পেসিফিকেশন যেগুলো তখন হচ্ছে আমাদের সাকশন ডিসচার্জ এবং আদার যে কম্পোনেন্ট আছে এটা এনইপি একটা টেবিল আছে, টেবিল ধরে দেন হচ্ছে এগুলো আমরা ডিসকাস করব। ওকে, তো এই হচ্ছে ওভারঅল ফায়ার পাম্প সিস্টেম। আচ্ছা, আমরা তো স্প্রিংকলার আলোচনা করছিলাম, স্প্রিংকলার ড্রয়িংটা দেখানো হয়নি। একটু স্প্রিংকলার ড্রয়িংটা আমরা ওপেন করি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ডেমো প্রজেক্ট স্প্রিংকলার ড্রয়িং। তো এখানেও মূলত আমাদের ফায়ার পাম্প সিস্টেম দিতে হয়, মানে ফায়ার স্ট্যান্ড পাইপ, স্প্রিংকলার এগুলো মানে পাম্প দিতে হয়। তারপর এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান লেআউট। মাস্টার প্ল্যান লেআউটে মূলত হচ্ছে আমাদের রিং লাইন, রাইজার কোথায় আছে, পিলার হেড এন্ড কোথায় আছে, পিলার হেড এর সাথে অ্যাডিশনাল আমার ডাবল হোস ক্যাবিনেট দিতে হয়। তারপর হচ্ছে ফায়ার ব্রিগেড কানেকশন দিতে হয়। তারপর হচ্ছে রাইজার কোথায়, কোথায় আছে, তারপর কোন রাইজার কি, প্রত্যেকটা স্পেসিফিকেশন তখন আমাদেরকে দিতে হয়। দেন তারপর হচ্ছে একটা বিল্ডিংয়ের সেকশনাল ভিউ দিতে হয়। এই সেকশনাল ভিউ মূলত হচ্ছে আমরা পুরা ফ্লোরে কিভাবে স্প্রিংকলার বসাইছি, স্প্রিংকলারগুলা মানে আমাদের সিলিং থেকে কতটুক নিচে আছে, তারপর হচ্ছে আমাদের ব্রাঞ্চ পাইপ কতটুকু নিচে আছে, তারপর এখানে আমাদের যেটাকে আমরা ফিড পাইপ বলি বা মেইন পাইপ সেটা কতটুকু নিচে আছে, প্রত্যেকটা ডিটেইলিং তখন হচ্ছে আমাদের এই সেকশনাল ভিউ দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্লোরে যে স্প্রিংকলার আমরা বসাইছি, স্প্রিংকলারগুলার একটা থেকে একটা দূরত্ব কত, তারপর হচ্ছে এখানে আমরা যে পাইপগুলো সাধারণত ইউজ করে থাকি, একটা হচ্ছে মেইন লাইন, একটা হচ্ছে ফিড পাইপ, একটা হচ্ছে ব্রাঞ্চ পাইপ। এগুলোর স্পেসিফিকেশন, স্পেসিং, তারপর হচ্ছে একটা ব্রাঞ্চে আমরা কয়টা স্প্রিংকলার দিতে পারবো, এই টোটাল ডিটেইলস তখন হচ্ছে আমাদের এই ক্লাসে আলোচনা করা হবে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের একটা স্প্রিংকলারের ড্রয়িং। এখানে মূলত আমরা প্রত্যেকটা ফ্লোর প্লাস হচ্ছে আমরা ফল সিলিং এ আবার কিভাবে ডিভাইসগুলো বসাইছি, আবার সেকশনাল ভিউতে আমরা মেইন সিলিং, ফল সিলিং এর কি ডিটেইলসগুলো দেখেছি সব হচ্ছে এগুলো আলোচনা করা হবে। ওকে, তো আমাদের স্প্রিংকলার গেল। এবার হচ্ছে হাইড্রোলিক ক্যালকুলেশন। তো হাইড্রোলিক ক্যালকুলেশনের জন্য আমরা সফটওয়্যার যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে পাইফ্লো এক্সপার্ট। এখানে আমাদের 2টা মডেল দেয়া আছে। 2টা মডেল আপনাদের শেয়ার করা হবে। যদিও এখন যে মডেলটা আমি দেখাচ্ছি এটা শেয়ার করা হবে না। অন্য প্রজেক্টের মডেল শেয়ার করা হবে। আচ্ছা, এটা ছিল কম্বাইন্ড এর জন্য। আমি শুধু হোজেরটা শুধু বের করব। এই সফটওয়্যারটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যখন আপনারা ক্লাস করবেন। মানে একদম ক্র্যাক সহ। তো এই মডেল থেকে মূলত হচ্ছে আমাদের এই যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িং থেকে মূলত হচ্ছে এই মডেলটা হচ্ছে আমাদের বের করতে হয়। তো সবার আগে মূলত হচ্ছে আমাদের আইসোমেট্রিক ড্রয়িংটা আছে। আইসোমেট্রিক ড্রয়িংটা প্রিপেয়ার করতে হয়। দেন হচ্ছে আমাদের এই হাইড্রোলিক মডেলটা এখানে বানাতে হয়। তখন আমাদের মোস্ট রিমোট পয়েন্টে যে হোস্ট পয়েন্টগুলো থাকবে, এখানে পানির জন্য যে আমরা জানি যে ক্লাস 1 এর জন্য 250 জিপিএম আছে, সেগুলো তখন আমাদের ইনপুট দিতে হয়। সো ধরেন আমাদের এরকম টোটাল একটা মডেল তৈরি হওয়ার পর আমার এখানে পানির মানে আ হোস্ট পয়েন্টগুলো কত উচ্চতায় আছে এবং এখানে পানি কত জিপিএম এর ডিমান্ড অ্যাজ পার এনইপি 14 অনুযায়ী দিতে হবে সেটা ইনপুট দেওয়ার পর, তারপর আমাদের এখানে যে পাম্পটা আছে, এই যে এটা হচ্ছে পাম্প। যে টেকনিক্যালি এখানে একটা পাম্পই দেখাতে হয়। কেননা হচ্ছে আগুন যখন লাগে তখন একটা পাম্পই কিন্তু চালু থাকে। সো এখানে পাইফ্লো এক্সপার্ট মানে সফটওয়্যারটা জানে না যে এটা কি পাম্প। সো আমরা পাম্পে যাব। পাম্পে গিয়ে আমরা পাম্প কত জিপিএম এর কতবার সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ওকে দিয়ে বের হয়ে যাব। বের হওয়ার পরে এখানে আমাদের যত পাইপের ফিটিংস বা টোটাল নেটওয়ার্ক আছে, পিলার, হাইড এন্ড হোস বক্স, সবগুলোর মডেল ইনপুট ডাটা দেওয়ার পর আমাদের ক্যালকুলেটে ক্লিক করতে হবে। ক্যালকুলেটে ক্লিক করার পর আমাদের টোটাল নেটওয়ার্কটা এনালাইসিস হবে। এনালাইসিস পর আমরা ভিউ রেজাল্ট ড্রয়িংয়ে যাব। তারপর মোস্ট রিমোট পয়েন্ট আমার 6.9 বার বা আমাদের যে ডিজায়ার্ড প্রেশার অ্যাজ পার স্ট্যান্ডার্ড আরএসসি এনইপি
সেগুলো দেখার পর দেন হচ্ছে আমাদের যে পিডিএফটা আছে রিপোর্টটা, হাইড্রোলিক মডেলের বা হাইড্রোলিক রিপোর্টটা সেটা বের করতে হবে। রিপোর্টটা এই যে এখন বের হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেই রিপোর্ট। রিপোর্টে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা নোডের ডাটা ইন্ডিভিজুয়াল এভাবে দেয়া থাকবে এবং এই মডেলটা কীভাবে সুন্দর করে করতে হবে সেটা আমি দেখাবো। কেননা অনেকে যখন এই পাইপফ্লোতে মডেলটা করে, এই পাইপের নেটওয়ার্কটা একদম হিজিবিজি করে ফেলে, মানে একটা লেখা একটার সাথে লেগে যায়। সো এটা কীভাবে করতে হবে, কীভাবে স্কেল ধরে করতে হবে, এটা আমরা এখানে শিখাবো। তো এখানে মূলত আমাদের কত জিপিএম এর পাম্প লাগে এখানে আমাদের মার্ক করে দিতে হয়, যে এটা হচ্ছে আমাদের পাম্প এত জিপিএম এর, আর পাম্পটা কত বারের বা কত হেডের, এই যে পাম্প হেড প্লাস বার, মানে পাম্পটা কত বারের হইতে হবে এটা এখানে আমাদের মার্কিং করে দেওয়া হয়, যে এই পাম্পটা এত বারের। তারপর আমাদের যে নোটগুলাতে আমরা ডিমান্ড ধরেছি, এই নোটগুলাতে কত জিপিএম এবং কত প্রেশার, এই যে 250, এখানে 750 জিপিএম এর পাম্প লাগতেছে, তার মানে 250 জিপিএম এর 3টা হোজের ডিটেল আমাকে দেখাইতে হবে। এখানে হোজের নোট কত, এটা নোট 49, 58, 57, তাহলে নোট 49, 57, 58 এই 3টা আমাকে মার্ক করতে হবে। যেহেতু 750 জিপিএম তার মানে 250 ইন্টু 3, তাহলে এই 3টা নোট আমাকে মার্ক করতে হবে। এটার জন্য আমরা নোট ডাটায় চলে যাব, আর কিছু লাগে না। নোট ডাটা, নোট কত, নোট যদি নাম্বার ভুলেও যান সমস্যা নেই, এখানে ডিমান্ডে 250 জিপিএম যেখানে পাবেন সেটা হচ্ছে আপনার মেইন নোড, এই যে 250 জিপিএম। তার মানে যে নোড হচ্ছে 49, এলিভেশন মানে ওই নোডটা, মানে ওই হোস্ট পয়েন্টটা রাস্তা থেকে কতটুকু উচ্চতা আছে এটা মার্ক করবেন। প্রেশার অ্যাট নোড এটা দিতে হবে, মানে ওই নোডে কতবার আসতেছে। এই জেল অ্যাট নোড এটা প্রয়োজন নাই, আর হচ্ছে ডিমান্ড আউট এটা শুধু দিয়ে দিবেন। এই জাস্ট হচ্ছে 5টা পয়েন্ট, নোড নাম্বার, এই নোডটা কতটুকু উচ্চতা আছে রাস্তা থেকে, তারপর আমাদের ওই নোডে প্রেশার কতটুকু আসতেছে এবং এখানে পানির ডিমান্ড কত, এই 5টা জিনিস তখন বাদ দিয়ে দিলে হবে। তো 49-এর পরে যেখানে 250 আছে বা পানির ডিমান্ড দিচ্ছেন সেটা মার্ক করবেন। সো 57, 58 আমি একবারে সব আপাতত মার্ক করে দিচ্ছি, হ্যাঁ, জাস্ট দেখানোর জন্য, বা পুরাটাই আপনি মার্ক করে দিলেন, নোড হচ্ছে 57। মূলত এই 5টা দিলেই হয়। তারপরেও যেহেতু আমরা পুরোটাই দেখেছি তো আমরা পুরোটাই একটা মার্ক করে দিই। এখান থেকে অডিটরের যেটা দরকার সেটা সে চেক করে নিবে। সো এতগুলা মার্ক করতে হয় না, শুধুমাত্র যেটা বললাম এই যে নোড নাম্বার এত, এলিভেশন, তারপর হচ্ছে প্রেশার আর পানির ভলিউম, এগুলা দিয়ে দিলে আর লাগে না। তাহলে 3টা যে আমাদের পাম্প যেহেতু 750 জিপিএম, সো 250 জিপিএম এর 3টা আমরা এখানে হিসাব করে দিয়ে দিলাম। কোথায় 750? এই যে 750, তার মানে 250 আমাদের 3টা যে নোড আছে, এইটা একটা, এইটা একটা আর এইটা একটা, এই 3টা আমরা দেখায় দিলাম। তো এটা হচ্ছে মূলত আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন রিপোর্ট, এটা হচ্ছে হোজের জন্য। এখন আমরা স্প্রিংকলারের মডেলটা যাব। স্প্রিংকলার বলতে এখানে স্প্রিংকলার না, স্প্রিংকলার প্লাস হোজ দুটো একসাথে আছে, কম্বাইন মডেল। কারণ যখন আমরা হাইড্রোলিক ক্যালকুলেশন করব তখন মোস্ট রিমোট পয়েন্টের হোজ থেকে যখন আমি পানি বের করব, আবার মোস্ট রিমোটের স্প্রিংকলার থেকে যখন আমার পানি বের হবে, তখন ওই সময় পাম্পের প্রেশার কীরকম থাকবে সেটা তখন আমাদের বের করতে হয়। সো অ্যাজ ইউজুয়াল এখানে আমাদের মোস্ট রিমোটের যে কটা স্প্রিংকলার থাকে এগুলো হচ্ছে আমরা এখানে অ্যানালাইসিস করছি। মানে আমাদের এটার জন্য আবার একটা লম্বা ক্যালকুলেশন পড়তে হয়। দেন আমাদের সবচেয়ে মোস্ট রিমোটে বা কাছাকাছি যে হোস্ট পয়েন্টটা আছে স্প্রিংকলারের ওই রিমোট পয়েন্টের জন্য, সেই হোস্ট পয়েন্ট থেকে যখন আমি পানি বের করব, টোটালটা তখন হচ্ছে আমাকে আবার কম্বাইন অ্যানালাইসিস করতে হয়। মানে স্প্রিংকলার থেকে পানি ডিমান্ড আবার হোজের পানি ডিমান্ড এটা আমাকে তখন বের করতে হয়। তো এটার একটা ডেমো রিপোর্ট আমরা বের করব। এটা খুব বেশি ডিটেইলে আমরা দেখাবো না। আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশনের জন্য আলাদা 2টা ক্লাস থাকবে। একটা হোজের জন্য থাকবে, আরেকটা হচ্ছে কম্বাইন্ড, মানে স্প্রিংকলার এবং হোজ 2টা একসাথে জন্যই থাকবে। ভিউ রেজাল্ট ড্রয়িং এখানে আপাতত কিছু ধরার দরকার নেই। এটার জন্য আলাদা আমাদের কে ফ্যাক্টরের ক্যালকুলেশন করতে হবে। এখান থেকে সেম আগের মতো আমরা রিপোর্ট বের করব। রিপোর্ট বের করার পর মোস্ট রিমোটের যে স্প্রিংকলারগুলো থাকবে এবং যেই হোস্ট পয়েন্ট আমরা ধরবো আমাদের হোস্ট স্ট্রিম ক্যালকুলেশন অনুযায়ী এগুলো তখন আমাদের মার্ক করতে হবে। কোথায়, কোথায় আমাদের কত প্রেশার এটা তখন আবার স্প্রিংকলার যে নোটগুলো আছে এখান থেকে আমাকে দিতে হবে। আর হোজের ডাটাগুলো তখন এখান থেকে যে আমাকে প্রত্যেকটা যেখানে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট স্প্রিংকলার পয়েন্টগুলা, হোজের পয়েন্টগুলো সেগুলো মার্ক করতে হবে। এগুলো আপাতত আমি মার্ক দেখাচ্ছি না, জাস্ট ডেমো দেখাচ্ছি। তো এই হচ্ছে মূলত আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশন। একটা হচ্ছে আমরা হোজের জন্য মডেল করব এবং একটা হচ্ছে কম্বাইনের জন্য মডেল করব। মানে হোজ প্লাস স্প্রিংকলার যখন একসাথে ফাটবে মোস্ট রিমোট পয়েন্টে কীরকম আমার প্রেশার থাকতে হবে, ওই অবস্থায় পাম্প কত জিপিএম এর হইতে হবে তখন আমাকে অ্যানালাইসিস করতে হবে। দেন ফাইনালি এরকম অনেকগুলো অ্যানালাইসিস আইটারেশন করার পরে আমাকে চেক করতে হবে সবচেয়ে বড় জিপিএম এই ক্যালকুলেশনের কত আসছে এবং সবচেয়ে বড় বার কত আসছে। ধরেন আপনি 8টা 10টা ক্যালকুলেশন করলেন, এটার আবার বিভিন্ন রকমের প্যারামিটার আছে। বিল্ডিং যত বেশি হবে তত বেশি অ্যানালাইসিস। তখন আবার বিল্ডিংয়ের সাথে পাম্প রুমের আলাদা, আলাদা অ্যানালাইসিস করে, ধরেন আপনার 10টা বিল্ডিং আছে, পাম্প রুম একটাই। তার মানে যখন আপনি অ্যানালাইসিস করবেন ১ম এ একটা বিল্ডিং একটা পাম্পের সাপেক্ষে এরকম ৫-৬টা অ্যানালাইসিস আসবে। ঠিক একই এরকম যদি 10টা বিল্ডিং হয় আ ৬০টা অ্যানালাইসিস আসবে। তো ওই ৬০টা বা ৫০টা যে কয়টা ফ্যাক্টর আসবে এটার সাথে আবার হোস্ট প্লাস স্প্রিংকলারের আরও কিছু কে ফ্যাক্টরের কানেকশন আছে।
তো সবগুলো অ্যানালাইসিস করার পরে সবচেয়ে বেশি জিপিএম এবং সবচেয়ে বেশি যে বার সেটা আপনাকে সিলেক্ট করে পাম্প সিলেক্ট করতে হবে। কেননা কোন সিচুয়েশনে আপনার পাম্প কত লাগতেছে বা কি সেটা আপনি মানে ফাইনালি ডিসাইড করতে পারছেন না। এখানে সবচেয়ে বড়টা আমরা এখানে নিব। সবচেয়ে বড় জিপিএম এবং সবচেয়ে বড় বারের ভ্যালুটা নিয়ে আমরা পাম্প সিলেক্ট করব। তো স্প্রিংকলার গেল, সরি পাম্পও গেল। পাম্পের পরে আমরা কি দেখব? সাপ্রেশনটা এক কথা আমরা মূলত যে কোডটা ফলো করি সেটা হচ্ছে এনইপি 2001। তো ফায়ার সাপ্রেশন এরকম আরও অন্যান্য কোড রয়েছে। তো মূলত হচ্ছে আমরা এই ফায়ার সাপ্রেশনের আরও অনেক বিস্তারিত ক্লাসিফিকেশন আছে। সো আমরা একটাই জাস্ট এখানে পড়াবো, যেটা হচ্ছে FM200। তো এক কথা ফায়ার সাপ্রেশনটা যদি আমরা বলি, ফায়ার সাপ্রেশনটা মূলত হচ্ছে নন ওয়াটার বেস, মানে যেখানে মূলত হচ্ছে আগুন লাগলে আমরা পানি ছাড়া যে ইকুইপমেন্ট দিয়ে আমরা আগুন নিভাই সেগুলোকেই ফায়ার সাপ্রেশন সিস্টেম বলে। তো এই ফায়ার সাপ্রেশন সিস্টেম বিভিন্ন রকমের হয়ে থাকে। ক্লিন এজেন্ট, কেমিক্যাল এজেন্ট। কেমিক্যাল এজেন্ট আবার 2 প্রকার হয়, ওয়েট কেমিক্যাল, ড্রাই কেমিক্যাল, তারপর ফোম টাইপের হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। তো এই ক্লিন এজেন্টের আবার বিভিন্ন রকমের ভ্যারিয়েন্স আছে। FM200, IG100, নোভেক 1230। আবার এই গ্যাসের আবার বিভিন্ন সাব ক্যাটাগরি আছে। ডিজাইন ইনস্টলেশন ম্যানুয়াল অ্যাজ পার ক্রাইটেরিয়া অনুযায়ী তখন আমাদের তখন ডিজাইন করতে হয়। তো এখানে মূলত হচ্ছে আমরা ক্লিন এজেন্ট টাইপ যেটা সেটা পড়াবো। এক কথা ক্লিন এজেন্টের মূল সামারি যদি আমি বলি, যে ক্লিন এজেন্ট ফায়ার সাপ্রেশন সিস্টেম লিভস নো রেসিডিউ মেকিং ইট আইডিয়াল ফর সেন্সিটিভ অ্যাপ্লিকেশন লাইক মিউজিয়াম, আর্কাইভ, লাইব্রেরিজ, কম্পিউটার সার্ভার রুম এটসেট্রা। তো মূলত ক্লিন এজেন্ট সাপ্রেশন সিস্টেম মূলত লিভ নো রেসিডিউ, মানে এটা যখন আগুনটা নিভাই ফেলে তখন এটার কোনো অবশিষ্ট থাকে না। মানে আগুনও ওখান থেকে চলে যায়, আগুন নিভিয়ে ফেলে এবং যেই গ্যাসটা বেরোয় সেই গ্যাসটা হাওয়ার সাথে মিলে যায়। সো আগুনও নিভাইয়া দেয়, সে আবার নিজের কোনো অস্তিত্ব থাকে না। সেক্ষেত্রে মূলত সাধারণত আমাদের যে সমস্ত যেগুলো সেন্সিটিভ এরিয়া, যেখানে আমরা পানি ইউজ করতে পারবো না, যেমন মিউজিয়াম, লাইব্রেরি, কম্পিউটার সার্ভার রুম, বা যেখানে পানি পড়লে উল্টা আরও আগুনের থেকে বেশি ক্ষতি হয় কোনো কারণে, সেই জিনিসগুলো সেখানে মূলত আমরা পানি ইউজ করবো না। এখানে এক কথায় আমরা ক্লিন এজেন্ট ইউজ করবো। তারপর এই ফায়ার সাপ্রেশন সিস্টেম যখন আমরা ইউজ করব তখন আমাদের কিছু মানে মেইন কম্পোনেন্ট থাকে ফায়ার সাপ্রেশন সিস্টেমে, যেটাই আপনি ইউজ করেন না কেন, ক্লিন এজেন্ট, নন ক্লিন এজেন্ট, কেমিক্যাল, হোয়াট এভার। এখানে মূলত আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকে, নোটিফিকেশন থাকে, মনিটরিং সিস্টেম থাকে, ফায়ার অ্যালার্ম প্যানেলও প্রয়োজন হয়। তারপর সাপ্রেশন ডেলিভারি সিস্টেম থাকে। ডেলিভারি সিস্টেম বলতে এখানে আমাদের যে ডেলিভারি এজেন্টটা আমরা ইউজ করতেছি গ্যাস, সেই গ্যাসটা, গ্যাসের সিলিন্ডার স্পেসিফিকেশন আর অন্যান্য কন্টেন্ট থাকে। অ্যান্ড ফাইনালি ফায়ার অ্যালার্মের মতো এখানে আমার প্রাইমারি এবং ব্যাকআপ পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। অ্যান্ড ফাইনালি চুজিং দ্য রাইট ফায়ার সাপ্রেশন সিস্টেম। যখন হচ্ছে আমরা একটা ফায়ার সাপ্রেশন সিস্টেম কোনো একটা এরিয়ার জন্য চুজ করব, এটা সিলেক্ট করবো, এটার কোনো আমাদের আফটার এফেক্ট থাকবে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমাদের 4টা পয়েন্ট মাথায় রাখতে হবে মূলত। মূলত হচ্ছে আমরা যে ফায়ার সাপ্রেশন সিস্টেম যে এরিয়ার জন্য ইউজ করতেছি, এটা কোন টাইপের বিল্ডিংয়ের জন্য ইউজ করতেছি এবং ওই বিল্ডিং তো একটা বিল্ডিংয়ের জন্য তো ইউজ করা হয় না, এটা একটা স্পেসিফিক এরিয়ার জন্য ইউজ করা হয়। ধরেন এটা একটা সার্ভার রুম, তো সার্ভার রুমটা মানে কোন টাইপের বিল্ডিংয়ে আমরা ইউজ করতেছি, আবার এই সার্ভার রুমের সাইজ, ভলিউম কত, এরিয়া কত সেটা দেখতে হবে। তারপর আমরা এই বিল্ডিংয়ে কী টাইপের ম্যাটেরিয়াল স্টোর করতেছি সেটা আমাকে দেখতে হবে, মানে বিল্ডিংটা কী টাইপের ম্যাটেরিয়ালস নিয়ে গঠিত। তারপর এখানে যে ফায়ার সাপ্রেশন এজেন্টটা আমরা এই এরিয়ার জন্য ইউজ করব, এটা কি আসলে এই এরিয়ার জন্য আদৌ ইউজ করা ঠিক হবে কিনা। অ্যান্ড ফাইনালি এই সিস্টেমটা যাতে আমাদের কোয়ালিফাইড প্রফেশনাল দিয়ে আমরা ইউজ করতে পারি, কেননা ফায়ার স্ট্যান্ড পাইপ বা হোস সিস্টেম বা স্প্রিংকার সিস্টেমে স্প্রিংকার ফেটে গেলে বা হোস টোস এগুলো মোটা ফেটে গেলে আমরা চেঞ্জ করতে পারি। বাট গ্যাস সাপ্রেশনের এজেন্টের এগুলো প্রাইস খুবই বেশি। সো এটা যদি একবার ভুলে খুব বেশি খরচ হয়ে যায় বা মানে মানে ফল্টিভাবে ইউজ হয়, তাহলে আপনাকে অনেক টাকার গ্যাস লস হবে। তো তখন নতুন করে আপনাকে নতুন সিলিন্ডার বা নতুন গ্যাস এখানে ইনস্টল করতে হবে। তো ফায়ার সাপ্রেশনের প্রচুর টাকা খরচ হয়, কস্টিং অনেক বেশি এবং এটার কোয়ালিটি কন্ট্রোল আরেকটু প্রিসাইসলি হতে হয়। তো আপাতত এতটুকুই। ফায়ার সাপ্রেশন সিস্টেম কি, এটা ডিটেল স্পেসিফিকেশন পড়ার জন্য হচ্ছে আপনাদেরকে এনইপি 2001 এগুলো ফলো করতে হবে। এছাড়া আরও অন্যান্য যে সমস্ত গাইডলাইন রয়েছে, এনইপির যে ব্লগগুলো রয়েছে বা আদার্স যে সমস্ত ওয়েবসাইট যারা এই গ্যাস সাপ্রেশন নিয়ে কাজ করে তাদের ডকুমেন্টগুলো পড়তে পারেন এবং সবগুলোই অ্যাজ পার এনইপি অনুযায়ী ফলো করে বানানো। তারপর ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার জন্য সাধারণত আমরা এনইপি 10 কোড ফলো করে থাকি ফায়ার এক্সটিংগুইশার জন্য, পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। তো এখানে মূলত আমাদের যে হ্যান্ড নোটটা আছে এটাও আমরা সামারি করব, টোটালটা পড়বো না। তো ফায়ার এক্সটিংগুইশারের জন্য মূলত আমরা কেন ইউজ করি সেটা আমরা সবাই জানি, যেটা একটা মানে ইনিশিয়াল হ্যান্ডি আইটেম। যে কোনো আগুন লাগার শুরুতেই ফায়ার এক্সটিংগুইশার যদি আমরা প্রপারলি ইউজ করতে পারি তাহলে হচ্ছে আমাদের আগুনের দুর্ঘটনাটা একদম কমে আসবে বিল্ডিংয়ে। সো শুরুতে আমরা যে হ্যান্ডি আইটেম দিয়ে ফায়ারের সাথে ফাইট করি, এটাই হচ্ছে মূলত আমাদের পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার। তারপর ফায়ারের মেকানিক্সকে আমরা জানি যে আগুন সাধারণত সংগঠিত হওয়ার জন্য অক্সিজেন, হিট, ফুয়েল এই 3টা কম্পোনেন্ট গঠিত হয় এবং এই 3টার যেকোনো একটা যদি রিমুভ করতে পারি তাহলে আগুনটা সংগঠিত হবে না বা হচ্ছে আর এক্সপ্যান্ড করবে না, এক কথায়।
তারপর এখানে আমাদের ফায়ার যে ক্লাসিফিকেশনগুলো করা আছে ৫ ভাগে। এটা এনইপি এবং বিএনবিসিতে কি বলা আছে সেটা বলা আছে। সেম একই রকমভাবে। জাস্ট পার্থক্য হচ্ছে একটা বিএনবিসি ২০২০ এর রেফারেন্স, আরেকটা হচ্ছে এনইপি 10 মানে এক্সটিংগুইশার এর কি রেফারেন্স বলা আছে। এবং এই ক্লাস এ, বি, সি যে ৫ রকমের ফায়ার যে আমরা ইলাস্ট্রেশন ভিউ সেটা এখানে আমরা দেখায় দিছি। তারপর ফায়ার এক্সটিংগুইশার এর মেথড আছে, ৩ টা মেথড থাকে। অক্সিজেন রিমুভকে আমরা স্মদারিং বলি, ফুয়েল রিমুভকে আমরা স্টারভেশন বলি এবং হিট রিমুভকে আমরা কুলিং সিস্টেম বলি। তো কোন মেথডটাকে রিমুভ করলে এটার ডেফিনিশন কি সেটা এখানে উল্লেখ করা আছে। তারপরে অ্যাজ ইউজুয়াল আমরা ফায়ার এক্সটিংগুইশার যেভাবে ইউজ করে থাকি পাস মেথডে, পুল দ্য পিন, এইম এট দ্য বেস, স্কুইজ দ্য লিভার, সুইপস, যারা আমরা মানে এটা একটা কমন হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেভাবে হচ্ছে মূলত হচ্ছে আমরা ফায়ার এক্সটিংগুইশারটা ইউজ করে থাকি, এখানে ডিটেলসটা বলা আছে। তো এগুলো ফায়ার এক্সটিংগুইশার। এখানে যে হ্যান্ডনোটগুলো বা ডিটেলসগুলো আমি দেখাচ্ছি এটা জাস্ট আমার ডিটেল হ্যান্ডনোট থেকে অল্প কয়েকটা পয়েন্ট দেখাচ্ছি। তারপর বিএনবিসি ফায়ার প্রোটেকশন। বিএনবিসিতে আসলে ফায়ার প্রোটেকশনের জন্য টোটাল ১০১টা পেজ দেয়া আছে। যদিও এখানে ফায়ারের জন্য বিএনবিসিটা একদম মানে কি বলে যথেষ্ট না ফায়ারের জন্য। বিএনবিসির আমাদের অথরিটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ থাকবে যে বিএনবিসির ফায়ারের যে প্রভিশনটা এটা একটু আরেকবার রিফ্রেশ করে নতুন করে একটা ভালো একটা গাইডলাইন তৈরি করা উচিত। তো অলরেডি হচ্ছে আমাদের ওয়ার্কশপের ১ ঘন্টার মতো হয়ে গেছে। আমি ডিটেইলস এখানে পড়াচ্ছি না। জাস্ট আমি কিছু ইন্টারফেস দেখাচ্ছি। তো বিএনবিসি তো আসলে একদম সবকিছু টেকনিক্যালি আমাদের প্রয়োজন পড়ে না। মেক্সিমাম হচ্ছে আমাদের রেফারেন্স কোড এনইপিতেই ফলো করতে। কেননা বিএনবিসিতে আপনি যখনই যাই পড়বেন, বলবে যে ফর ডিটেইলস প্লিজ ফলো এনইপি। মানে ঘুরে ফিরে আমাদেরকে সেই এনইপিতেই ব্যাক করতে হয়। কেননা বিএনবিসির মাত্র ১০০ পেজের সব ডিটেইলস আসলে কমপ্লিট না। তো বিএনবিসির পরে আমাদের থাকবে কি আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়াল। বিএনবিসিতে কি পড়ানো হবে সেটা এই যে হলুদ কালার অনেক কিছু মার্কিং করা আছে। সো এগুলা সাধারণত পড়লেই হবে, যেগুলো আমি মার্কিং করে দিছি এগুলো আমাদের মার্ক করা পার্টটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর ইন্টারভিউতে সাধারণত হলুদ যেগুলো মার্ক করা আছে এখান থেকেই বেশি আসে। আমি মানে এখন পর্যন্ত যত কোম্পানি বা যত ফ্যাক্টরি যারা ইন্টারভিউ নেয় তাদের সাথে কথা বলে বা তাদের ডেমো কোয়েশ্চেন দেখলাম। সো এই মার্ক করাগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আছে। আবার তার মানে না যেগুলো মার্কের বাইরে যেগুলো আছে সেগুলো থেকে আসে না, সেগুলো আমাদের পড়তে হবে। তো যেগুলো মার্ক করা আছে এগুলোতে আগে বেশি ফোকাস দিতে হবে। ওকে, এরপরে আসতেছে আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়াল। আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়াল লাস্ট যেটা হচ্ছে আমরা ফলো করব লেটেস্ট সেটা হচ্ছে ২০২১ সালে। এটা আরএসসির একদম বটমে দেয়া আছে যেটা লাস্ট কবে বের হইছে, এডিশন নাম্বার কত। তো আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়ালি পড়ার আগে আমাদের হচ্ছে আরএসসি ইনলিস্টের যে সমস্ত ফ্যাক্টরিগুলো বা বিল্ডিংগুলো আছে এগুলোর ক্লাসিফিকেশনটাকে জানতে হবে বা যেটাকে আমরা কনস্ট্রাকশন ক্লাসিফিকেশন বলে থাকি। তো প্রথমে আছে এক্সিস্টিং বিল্ডিং মানে যেগুলো অলরেডি অনেক আগে বানানো আছে, যেগুলা ২৪ নভেম্বর ২০১৩ আগ পর্যন্ত কনস্ট্রাকশন এবং অকুপাইড করা হয়েছে। তারপর আছে ইন্টেরিম বিল্ডিং বা মধ্যবর্তী যে সমস্ত স্ট্রাকচারগুলো আছে এগুলো ২৪ নভেম্বর ২০১৩ থেকে ১১ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত কনস্ট্রাকশন এবং অকুপাইড করা হয়েছে এই রেঞ্জের মধ্যে। আর নতুন বিল্ডিং কোনগুলা? যেগুলো ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি ২০২১ থেকে টিল নাও, এমনকি বর্তমানে কনস্ট্রাকশন চলতেছে, এগুলোকে আমরা নতুন বিল্ডিং বলে থাকি। তো এটা হচ্ছে মূলত আরএসসির একদম মানে বেসিক কোর কোয়েশ্চেন সবার আগেই, যে বিল্ডিং ক্লাসিফিকেশন সাধারণত অ্যাজ পার আরএসসি কিভাবে করছে। পুরোনো বিল্ডিং বা যেগুলোকে আমরা এক্সিস্টিং বিল্ডিং বলছি, ইন্টেরিয়র বিল্ডিং, মধ্যবর্তী যে সমস্ত বিল্ডিংগুলা অলরেডি কনস্ট্রাকশন হচ্ছে বা অকুপাই হয়ে যাবে। আর নতুন বিল্ডিং কি যেগুলা ডিজাইন অ্যাপ্রুভ করা হয়েছে এবং সামনে কনস্ট্রাকশন করা হবে। তারপর আরএসসি ফায়ার সেফটি ম্যানুয়াল এখানে ডিটেইলস অনেক কিছু বলা আছে। এগুলো হচ্ছে আমরা স্টাডি করব। অ্যালার্ম, হাইড্রেন্ট, স্প্রিংকলার পাম্প, অকুপেন্ট লোড, ট্রাভেল ডিসট্যান্স, যা লাগে ইন্সপেকশন চেকলিস্ট সব হচ্ছে এখানে আমরা ইন শর্ট আমরা আলোচনা করব। যেহেতু আমাদের ১ম এ যে ক্লাসে যে টপিকগুলো থাকবে অ্যালার্ম, হাইড্রেন্ট, স্প্রিংকলার পাম্প ওগুলা যখন আস্তে, আস্তে ক্লিয়ার হয়ে যাবে দেন আরএসসি, বিএনবিসি যে গাইডলাইনগুলা এগুলা জাস্ট হচ্ছে একদম ইজি। ওইগুলা যদি বুঝতে পারেন এগুলা আরো ইজি হয়ে যাবে। সো ১ম দিকের যে ক্লাসগুলো এগুলো খুবই ইম্পোর্টেন্ট। আর আমাদের ফাইনাল যে টপিকটা আমরা পাবো সেটা হচ্ছে প্রজেক্ট এস্টিমেশন। সো এটা আসলে ওইভাবে দেখানোর কিছু নেই। এটা মূলত পিডিএফ এ করা আছে। এটা আমরা একটা এক্সেল ফাইলে দেখাবো। বা একটা প্রজেক্ট কিভাবে এস্টিমেট করতে হবে শর্টকাট মেথডে। এটা আমাদের যে AutoCAD এর ড্রয়িং ফাইল থাকবে। AutoCAD ড্রয়িং ফাইল থেকে কিভাবে আমাদের টোটাল ইকুইপমেন্ট এক কমান্ডে বা শর্টকাট কমান্ডে তাড়াতাড়ি একটা প্রজেক্টের এস্টিমেট করে ফেলতে পারবো। এটা আমরা এখানে দেখাবো। এটা হচ্ছে অ্যালার্মের ডিটেইলস। আর এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড পাইপ, স্প্রিংকলার পাম্প মানে ফায়ার হাইড্রেন্টের যত ডিটেইলস আছে এখানে আমাদের যে এক্সেল ফাইলটা আছে এখানে আমাদের কোন ইকুইপমেন্ট, ভালভ, ফিটিংস কয়টা আছে না আছে শর্টকাটে সব হচ্ছে আমরা বের করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ওভারঅল ফায়ার সেফটি সিস্টেমের আমাদের যে কোর্সটা আমরা করাবো টিল নাও। তো আমরা এখন যেভাবে যে ফরম্যাটে পড়াচ্ছি এই ফরম্যাট আমি ২০২০ সাল থেকে কোর্সটা নিয়ে করাচ্ছি টিল নাও। এটা হচ্ছে ২০২৪ সালের আ ১৮ জানুয়ারি পর্যন্ত টিল নাও। তো ৪ বছর হয়ে যাচ্ছে প্রায়। সো আমি এখন যে ফরম্যাটে বা যে হ্যান্ড নোটগুলো পড়াচ্ছি এটা আমার হ্যান্ড নোটের 3rd আপডেট।
সো বছর, বছর হ্যান্ড নোটগুলো আপডেট করা হবে, অনেক নতুন, নতুন টপিক এড করা হবে। তো আমাদের আ অনলাইন এবং অফলাইন ২ মোডেই সাধারণত হচ্ছে আমরা ক্লাস নিয়ে থাকি। আমরা যদি একটু আমাদের অফলাইন মোডে যাই। ইনফর্ম ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে আমার ফায়ার সেফটি রিলেটেড টেকনিক্যাল পেজ বা বিজনেস পেজও বলতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অফলাইন ক্লাসের লাস্ট ব্যাচের কিছু ছবি। আমরা মূলত কিভাবে পড়াই। প্রত্যেকটা টপিক বিভিন্ন কালারিং করে, মার্কিং করে রেফারেন্স দিয়ে পড়ানো হয়। দেন হচ্ছে মানে আমরা সাধারণত লাস্ট ক্লাসে একটা পরীক্ষা নিই। পরীক্ষায় যে ফার্স্ট হয় তাকে হচ্ছে ৪ টা বই দেই সাধারণত, যিনি সবচেয়ে বেশি নাম্বার পাবে। তো পরীক্ষাগুলা ডিটেইলি নেওয়া হয়। ওপেন বুক এক্সাম টাইপ। দেন পরীক্ষার পরে সময় পেলে আমরা ভাইভাও নিয়ে থাকি। দেন যে ফার্স্ট হয় তাকে আমরা ১ সেট বই দিয়ে থাকি। তবে এখন আ রাইট নাও আমরা মানে এই ব্যাচের জন্য এটা হচ্ছে ২০২৪ সালের জানুয়ারি ব্যাচ যেটা এখন হবে। এই ব্যাচে হচ্ছে আমরা সবাইকেই বই দিচ্ছি এবং অবশ্য আমাদের যে নরমালি কোর্স ফি থাকে, কোর্স ফির সাথে বইয়ের যে টাকাটা সেটা হচ্ছে আমরা আলাদা অ্যাটাচ নিয়ে থাকি। সো আমাদের এখন যে ব্যাচটা থেকে আমরা করাবো, সবাইকে হচ্ছে বই দেওয়া হবে। তবে বইয়ের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। সো ১ম থেকেই মূলত আমরা এমনভাবে পড়াবো যাতে বইয়ের সাথে সবার সাথে একটা সিনক্রোনাইজ হয়ে যায়। কারণ আমি একটা জিনিস দেখতেছি গত কয়েক বছর ধরে যে সবাই বিভিন্ন রকমের কাজ করতেছে অনেক বছর ধরে, কিন্তু কখনো বইগুলো ঘুরে মানে বইগুলো কখনো এক্সপ্লোর করে নাই। বইগুলো ঠিকমতো পড়েও নাই, দেখেও নাই। এমনকি সামনে যে আমি বইগুলা দেখেও দিছি, বইটা উল্টায় বলতেও পারতেছে না বইয়ের টপ পেজে এটা কি কোড। সো ৬ বছর, ৭ বছর, ১০ বছর হয়ে গেছে, সবাই মুখে, মুখে শুনেই কাজ করতেছে। সো আমাদের এখন থেকে মূলত ফায়ারের যে বইগুলো আছে মূলত, যেহেতু আমরা এখানে স্ট্যান্ডার্ড আমরা এনইপি কোডটাই ফলো করি। এনইপির বিভিন্ন রকমের কোড আছে। টিল নাও ২০২৪ এর জানুয়ারি এই মানে এখন যে সময়টা চলতেছে এখন পর্যন্ত এনইপি এর প্রায় ৪১৪ টা ফায়ারের কোড আছে। যদিও এতগুলা আমাদের প্রয়োজন পড়ে না। আমি একটা লিস্ট করছি অবশ্য যে এখানে ফায়ার সেফটি রিলেটেড সেক্টরে কাজ করার জন্য এনইপির কোন কোডগুলা ইম্পোর্টেন্ট সেটা নিয়ে আমরা একটা পরবর্তীতে একটা ওয়ার্কশপ দিব। সো প্রায় ৩০ থেকে ৪০ টার মতো খুব ইম্পোর্টেন্ট কোড থাকে যেটা আমাদের প্রতিনিয়ত পড়তে হয়। আর আমাদের কোর্স রিলেটেড যে টপিকগুলো আমরা এখানে অলরেডি আলোচনা করছি, মানে এনইপি ১৩, ১৪, ২০, ৭২, ১০, ১৭০ এগুলো হচ্ছে মূলত মেইন। তো আমাদের এই সেক্টরে কাজ করতে হলে এই কয়টা কোড আমাদের আগে ভালো করে স্টাডি করতে হবে। এবং এছাড়া আমাদের যে লোকাল বা ন্যাশনাল যে গাইডলাইনগুলো আছে আরএসসি, বিএনবিসি এগুলো আমাদের ফোকাস করতে হবে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল মানে কি বলে ওরিয়েন্টেশন ক্লাস বা ফ্রি ওয়ার্কশপ মূলত হচ্ছে আমরা কিভাবে পড়াই। তো আমাদের কোর্স রিলেটেড যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে সবাই ইনবক্স করবেন বা আমাকে ফোন দিবেন। আমার কনট্যাক্ট নাম্বার অলরেডি হচ্ছে আমাদের পেজে ডিটেইলসে দেয়া আছে। এই হচ্ছে আমার ডিটেইলস। যদি ইন কেস কারো কোনো কোর্স রিলেটেড প্রশ্ন থাকে বা কোনো হচ্ছে ফিডব্যাক থাকে আমাকে সবাই অবশ্যই জানাবেন। তো আমাদের আজকের যে ফ্রি ওয়ার্কশপ বা আমাদের ডেমো ওরিয়েন্টেশন বা ডেমো যে ক্লাসটা এটা এখানেই শেষ। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে যেকোনো সময় আমাকে কল করবেন। আমাকে আপনারা WhatsApp এ ডিরেক্ট যেকোনো সময় পাবেন এবং আমার LinkedIn এর প্রোফাইলও এখানে দেয়া আছে। সো আজকে এ পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ওয়ার্কশপে অনলাইন অথবা অফলাইন যেকোনো প্ল্যাটফর্মে, এবং আমরা এই কোর্সটা সারা বছর করায় থাকি। অনলাইন কোর্সটা এখন হচ্ছে আমরা মূলত ২ মাস ধরে করাই। ১৬ টার মতো ক্লাস থাকে। সপ্তাহে ২ দিন করে পড়াই। রাত ৯টা থেকে ১০:৩০ ম্যাক্সিমাম ১১টা। আর অফলাইনে যে ক্লাসটা করাই এটা মূলত শুক্রবার করাই আমরা। মানে টানা ৪ শুক্রবার। সকাল ১০টা থেকে বিকাল ৫টা ১ম ৩ দিন ক্লাস হয়। তারপরের লাস্ট ক্লাসের দিন অর্ধেক সময় ক্লাস হয়। দেন জুম্মার পরে হচ্ছে আমরা একটা পরীক্ষা নিই। পরীক্ষার পরে যদি সময় থাকে তাহলে সবাইকে আমরা একটা ভাইবা নিই ওভারঅল। তো এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের সামারি। থ্যাংক ইউ।